নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, বসন্তের দিন, শীতের রাত্রি। আজ থাকলো অন্তিম পর্ব। কিরিটি নিঃশব্দে তাকিয়েছিল। ঘরের মধ্যে সদ্য প্রবিষ্ট বিনতার দিকে বোঝা যায়। বিনতা সদ্য স্নান সেরে প্রসাধন করে দামি একটা সাদা ইটালিয়ান জর্জেট পরে কোথায় বেরোবে বলেই প্রস্তুত হয়েছে। বিনতার প্রশ্নের জবাবে কেউ কোনো উচ্চবাচ্য করল না। বিনতাই আবার ইউনিফর্ম পরিহিত সান্যালের দিকে তাকিয়েই বললে, কি আমার আয়ের কাছে জানতে চাইছিলেন, এবারে বলুন। আপনার আয়ের কাছ থেকে যা জানতে চাইছিলাম, কিরিটি শান্ত গলায় এবারে বললে, সেটা আয়া জানে বলেই তাকে জিজ্ঞাসা করছিলাম। আপনি? বিনতা কিরিটির মুখের দিকে তাকিয়ে তার বক্তব্য শেষ করল। আপনাকে তো চিনতে পারলাম না, তা আপনিও কি পুলিশের লোক? কিরিটি মৃদু কণ্ঠে বলে, না, পুলিশের লোক নই আমি ঠিকই, তবে। সান্যাল ও সুব্রত যেন কি বলতে যাচ্ছিল, তাদের ইশারায় নিবৃত্ত করে কিরিটি পুনরায় শান্ত গলায় বললে, তবে পুলিশের লোক না হলেও ওদের সঙ্গে আমি কাজ করছি। কাজ করছেন? হ্যাঁ। কি কাজ? আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করার। রথিনের হত্যাকারী? হ্যাঁ। পুলিশ তো হত্যাপরাধে কৃষ্ণ মৈত্রকে গ্রেপ্তার করেছে, আদালতে তার বিচারও হচ্ছে। সবই ঠিক, তবে ডক্টর মৈত্রকে গ্রেপ্তার করে আসামির কাঠগড়ায় দাঁড় করালেই যে তিনিই হত্যাকারী, সেটা তো প্রমাণিত হয়নি এখনো। বিনতা অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো যেন কিরিটির মুখের দিকে। কয়েকটা মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইল নিঃশব্দে। তারপর একসময় মৃদু কণ্ঠে বললে, কিন্তু তার বিরুদ্ধে যেসব প্রমাণ পুলিশ পেয়েছে। কিরিটি অকস্মাৎ যেন একটা থাবা দিয়ে বিনত চৌধুরীকে মধ্যপথে থামিয়ে দিয়ে শান্ত দৃঢ় গলায় বললে, প্রমাণের কথা ছেড়ে দিন মিসেস চৌধুরী। সহজ স্বাভাবিক যুক্তি দিয়ে বলুন তো, যে মানুষটা আপনাদের স্বামী স্ত্রীর উভয়েরই বন্ধু ছিলেন দীর্ঘদিন ধরে, যাকে আপনারা খুব ভালো করেই চিনতেন, আপনি কি সত্যিই বিশ্বাস করেন সেই লোকটির দ্বারা ওই নৃশংস কাজ হতে পারে? অত্যন্ত স্পষ্ট এবং সোজাসুজি প্রশ্নটা যেন অকস্মাৎ বিনত চৌধুরীকে কেমন বিব্রত করে তোলে। মনে হয় সে যেন কোনো জবাবই খুঁজে পাচ্ছে না। কি মিসেস চৌধুরী, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের জবাব দিন। কি জবাব দেব? কেমন যেন ম্লান দ্বিধাগ্রস্ত গলায় কথাটা বললে বিনতা। বলুন, সত্যি এটা কি সম্ভব? ডক্টর মৈত্রের হাতেই সে রাত্রে আপনার স্বামী নিহত হয়েছেন? অ্যান্ড ইউ বিলিভ ইট? তা না হলে কে তাকে হত্যা করতে পারে? কে হত্যা করতে পারে, কার পক্ষে সেটা বেশি সম্ভব ছিল, এবং বিশেষ করে কার তাকে হত্যা করার মোটিভ ছিল, সেটা তো অনুসন্ধান ও বিচারের ব্যাপার। কিন্তু আপনার দ্বিধা ও গলার স্বরই বলছে কথাটা আপনি বিশ্বাস করতে পারেননি, অথচ আপনার সেই দ্বিধার কথা ক্ষুণাক্ষরে পুলিশের কাছে আপনি ব্যক্ত করেননি। তারপর একটু থেমে বললেন, তবে এটাও জানবেন মিসেস চৌধুরী, এখন পর্যন্ত সেটা জানা না গেলেও কিরিটি রায়ের কাছে সেটা চিরদিন অজ্ঞাত থাকবে না। দ্য ট্রুথ উইল কাম আউট। আপনি কিরিটি রায়, মানে সত্য সন্ধানী? বিনতার কথাটার মধ্যে দিয়েই যেন তার বিস্ময় ও চমকটা প্রকাশ হয়ে বলল।
আমার পরিচয়টা তো জানলেন মিসেস চৌধুরী, এবার আমার প্রশ্নটার জবাব দিন। কিন্তু সে রাত্রে তো সে এসেছিল এ বাড়িতে। কথাটার ভিত্তি একমাত্র আপনার আয়া জানকীর পুলিশের কাছে দেওয়া এভিডেন্সটুকুই। তাছাড়া আপনার আয়ার জবানবন্দি থেকে জানা যায় সে ভারী জুতোর মচমচ শব্দ শুনেছিল একটা। অথচ বারান্দায় যে জুতোর কাদার ছাপ পাওয়া গিয়েছে সেগুলো রবার সোলের কেটস জাতীয় জুতোর কাদার ছাপ, এবং বুঝতেই পারছেন জুতোর শব্দের সঙ্গে জুতোর ছাপ মিলছে না। শুনুন মিসেস চৌধুরী, আদৌ সে রাত্রে শেষ পর্যন্ত আপনাদের নিমন্ত্রণ রক্ষা করতে ডক্টর কৃষ্ণমৈত্র এখানে এসেছিলেন কিনা, এবং জানকীর দেখা সেই কালো ওভারকোট গায়ে ও টুপি মাথায় লোকটি ডক্টর মৈত্র কিনা, তার সঠিক জবাব বোধহয় একমাত্র আপনিই দিতে পারেন। আমি? হ্যাঁ, আপনি। কারণ সে রাত্রে যে লোকটি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গিয়েছিল দোতলায় না ঢুকে, তাকে 3 তলার দরজাটা কেউ যদি খুলে দিয়ে থাকে তো তাহলে আপনি, একমাত্র সে আপনি, নো ওয়ান এলস। কাজেই তিনি সত্যিই সে রাত্রে এ বাড়িতে এসেছিলেন কিনা আপনার চাইতে বেশি কারো জানবার কথা নয়। এসব কি বলছেন মিস্টার রায়? আমি যা বলছি তাদের কত বড় সত্য তা কি আপনি জানেন না মিসেস চৌধুরী? তারপরে একটু থেমে কিরিটি বললে, যদি আমরা এটাই ধরে নিই যে লাঞ্ছিত নারীত্ব ও দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশে হঠাৎ সে রাত্রে দিগ্ভ্রান্ত হয়ে। কি বলছেন পাগলের মতো মিস্টার রায়? লাঞ্ছিত নারীত্ব, দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ, কার কার কথা বলছেন? হোয়াট আর ইউ ড্রাইভিং অ্যাট? ইউ নো মিসেস চৌধুরী হোয়াট এক্স্যাক্টলি আই মিন্ট। তারপর একটু থেমে বললে, মিসেস চৌধুরী, অ্যাডভোকেট সোমনাথ ভাদুরীকে আপনি চেনেন না। তিনি পেটের কথা টেনে বের করবেন, আর আদালত গৃহে হাজারো লোকের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে যদি সেটা ঘটে তো জানবেন সে লজ্জা রাখবার আপনি ঠাঁইও পাবেন না মিস্টার রায়। কিন্তু আমি চেষ্টা করলে হয়তো সে লজ্জার হাত থেকে আপনাকে বাঁচাতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আমার সঙ্গে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিতে হবে। বিনোদা চৌধুরী যেন কেমন হয়ে গিয়েছে। কিরিটির শেষ কথাগুলো যেন ধীরে ধীরে উচ্চারিত হয়ে একটা নিস্তব্ধতার শব্দ তরঙ্গ ঘরের মধ্যে ছড়িয়ে দিল। দাঁড়িয়ে কেন, বসুন মিসেস চৌধুরী, কিরিটি আবার বললে ঘরে সেই দুঃসহ স্তব্ধতা ভঙ্গ করে। সত্যি বিনত বুঝিয়া দাঁড়াতে পারছিল না। সামনে যে সোফাটা ছিল সেটার উপরেই সে বসে পড়ল অসহায়ের মতো ঝুপ করে। জানি মিসেস চৌধুরী, কিরিটি আবার বললে, ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক, কিন্তু নিশ্চয়ই আমরা কেউ চাইব না একজন নিরপরাধ ব্যক্তি ফাঁসির দড়ি গলায় নিক। ফাঁসি? অর্ধস্ফুট একটা আত্মশব্দ যেন বিনতার কণ্ঠ হতে নির্গত হলো। নিশ্চয়ই, যদি আদালতে প্রমাণিত হয় এবং পুলিশ যে সমস্ত এভিডেন্স জোগাড় করেছে ডক্টর মৈত্রের বিরুদ্ধে, তাতে করে হয়তো শেষ পর্যন্ত তার আইনে ফাঁসি হয়ে যাবে। বিনতা চেয়ে আছে কেমন যেন বিহবল দৃষ্টিতে কিরিটির মুখের দিকে। তার সারা মুখে যেন এক ফোঁটাও রক্ত নেই, সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে, ফ্যাকাশে বর্ণহীন। মিসেস চৌধুরী, কিরিটির ডাকে আবার তাকালো বিনতা ওর মুখের দিকে। আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবেন? কি প্রশ্ন? যদি কোনো কিছু গোপন না করে আমার প্রশ্নগুলোর জবাব দেন তো করি প্রশ্নগুলো। আপনার প্রশ্নের জবাব আমার জানা থাকলে নিশ্চয়ই দেব। দেবেন? বেশ। দুর্ঘটনার দিনটা ছিল আপনাদের বিবাহ বার্ষিকীর দিন, 27শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ। আপনিও আপনার স্বামী সেদিন ডক্টর মৈত্রকে ফোনে নিমন্ত্রণ জানিয়েছিলেন। জানিয়েছিলাম, তবে তবে আমার ইচ্ছা ছিল না, কিন্তু রথিনের নির্দেশে আই হ্যাড টু। কেন ইচ্ছা ছিল না কেন আপনার? আইনের দিক থেকে না হলেও আমাদের সেপারেশন হয়ে গিয়েছিল। কেন? ভালোবেসেই তো আপনারা বিবাহ করেছিলেন, আমি জানি। একটা পশু, একটা জন্তুর সঙ্গে কেউ ঘর করতে পারে না। তবু তবু আমি চেষ্টা ত্রুটি করিনি। তারপর
কিন্তু সম্ভব হয়নি, তাই বাধ্য হয়েই আমাকে দিল্লি থেকে এখানে চলে আসতে হয়েছিল। রেজিস্ট্রি করে যখন আপনাদের বিয়ে হয়েছিল তখন তো অনায়াসেই ডিভোর্স নিয়ে নিতে পারতেন, তবে কেন সেই পথ নিলেন না? সম্ভব ছিল না। কেন? যা বললাম তার বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় মিস্টার রায়। কথাগুলো বলে বিনতা মাথাটা নিচু করল। আর দুটো কথা বিনতা চৌধুরী। কি? প্রথমত, আপনাদের যদি সত্যি সত্যি এক প্রকার সেপারেশনই হয়ে গিয়েছিল, তবে এখানেই বা কেন আপনি এসে উঠলেন? দ্বিতীয়ত, কেনই বা মধ্যে মধ্যে আপনার স্বামী এখানে আসতেন? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? এখানে চলে এলে হি উড কাম ব্যাক টু হিজ সেন্স, এবং হয়তো ও আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু তা হলো না। কিরিটি মৃদু হাসল। তারপর ক্ষণকাল অবনতমুখী নিশ্চল উপবিষ্ট বিনতার দিকে তাকিয়ে থেকে আবার প্রশ্ন করল, আচ্ছা, তারপর সেদিন আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন মিসেস চৌধুরী, দুর্ঘটনার রাত্রে 10:15 নাগাদ শেষবারের মতো নাকি আপনি আপনার স্বামীকে জীবিত দেখেছিলেন। হ্যাঁ। এবং তারপর আপনি আপনার শোবার ঘরে চলে যান, অথচ সে রাত্রে ডক্টর মৈত্রকে আপনারা স্বামী স্ত্রী আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছি তো, ব্যাপারটা আমার ইচ্ছার বিরুদ্ধেই হয়েছিল। বলেছেন ঠিক, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হলেও ডক্টর মৈত্র যখন আসবেন বলেছিলেন, তখন কোনো রকম ব্যবস্থা না করা বা তার জন্য অপেক্ষা না করে শুতে চলে যাওয়াটা কি খুব একটা বিশ্বাসযোগ্য? আমি জানতাম সে আসবে না, বিনাতা বললে। তিনি আসবেন না আপনি জানতেন? জানতাম। তার মানে আপনি বলতে চান? হ্যাঁ, তাকে পরে বেলা 12:15 নাগাদ আবার আমি ফোন করে নিশ্চিত করে দিয়েছিলাম আসতে। আপনার স্বামীর অজ্ঞাতেই বোধহয়? হ্যাঁ, এবং সেদিন দুপুরে ডাইনিং টেবিলেই কথাটা তাকে জানিয়েও দিয়েছিলাম। ও, তা আপনার স্বামী আপনার কথা শুনে কি বললেন? চেঁচামেচি গালাগালি করতে লাগলো। হি ক্রিয়েটেড আ সিন। ফলে আমি টেবিল ছেড়ে উঠে যেতে বাধ্য হই। শুধু তাই নয়, আমার ধৈর্যচ্যুতি ঘটে, অ্যান্ড আই টুক মাই ডিসিশন। ডিসিশন? হ্যাঁ, তক্ষুনি ঘরে এসে আই র্যাং অফ মাই সলিসিটার। এদিকে বেলা যখন 3টে, 3:15 রথিন আমাকে তার ঘরে ডেকে পাঠায়। গিয়েছিলেন আপনি তার ঘরে? না, আমি বাড়ি থেকে বের হয়ে যাই। কোথায় গিয়েছিলেন? আমার সলিসিটারের কাছে। কেন? একটু আগেই তো বললাম, আই ডিসাইডেড টু এন্ড দ্য চ্যাপ্টার। ডিভোর্সের জন্য স্যুট ফাইল করব, তারই পরামর্শের জন্য সলিসিটারের ওখানে আমি যাই। কতক্ষণ ছিলেন ওখানে? সন্ধ্যা পর্যন্ত, বোধহয় সন্ধ্যা 6:30 পর্যন্ত। তারপর কোথায় যান? বাড়িতে ফিরে আসেন? না, বাড়িতে আসি রাত 9:45 নাগাদ হবে। বাকি সময়টা কোথায় ছিলেন? আপনার ওই প্রশ্নের জবাব আমি দিতে পারছি না বলে দুঃখিত। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকে কিরিটি। তারপর আবার বললে, আচ্ছা মিসেস চৌধুরী, আপনার স্বামীর কিরকম প্রপার্টি বা ব্যাংক ব্যালেন্স আছে জানেন কিছু? এই বাড়ি ছাড়া আর তার কোথায় কি আছে সে সম্পর্কে কোনোদিনই আমি এতটুকু ইন্টারেস্টেড ছিলাম না, খোঁজ খবরও রাখতাম না। রাদার আই নেভার কেয়ার টু নো। আপনার এখানকার খরচ চলতো কি করে গত কয়েক মাস আপনার দিল্লি থেকে এখানে চলে আসার পর? তিনি আপনাকে টাকা তো পাঠাতেন না? না। পাঠাতেন না? না, এখানকার বাড়ি ভাড়া থেকেই সুধাংশুবাবু সব চালাতেন। কিন্তু আপনার হাত খরচা বলে তো কিছু একটা ছিল, আই মিন পার্সোনাল এক্সপেন্সেস। বিয়ের আগে আমি কলেজে প্রথম লেকচারার ও পরে প্রফেসরি করি কয়েক বছর। বিয়ের সময় আমার 8-10 হাজার টাকা ব্যাংক ব্যালেন্স ছিল। তাছাড়া চাকরি ছেড়ে দেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডেরও টাকা পেয়েছিলাম, তাতেই আমার হাত খরচা চলে যেত। আপনার স্বামী বোধহয় সে কথা জানতেন? জানতো বই কি। কোনো টাকা করি তাহলে তিনি গত কয়েক মাসে কিছু পাঠাননি আপনাকে? না, আর পাঠালেও নিতাম না। কিরিটি মুহূর্তকাল চুপ করে থেকে বললে, মিসেস চৌধুরী,
আপনার স্বামী কোনো রকম উইল টুইল কিছু করে গিয়েছেন কিনা জানেন? না, জানবার ইচ্ছাও নেই। কিন্তু আপনার স্বামী সত্যি সেরকম যদি কিছু করে গিয়ে থাকেন, ধরুন আপনাকে সব কিছু থেকে ডিপ্রাইভ করে গিয়ে থাকেন, তখন মানে আমি বলতে চাই এ বাড়ি, আমি শীঘ্রই এ বাড়ি ছেড়ে চলে যাব মিস্টার রায়। দ্যাট আই হ্যাভ ডিসাইডেড। চলে যাবেন? হ্যাঁ। কেন, সেরকম কিছু ঘটেছে? না। তাহলে? আমি তার সমস্ত স্মৃতি সব কিছু থেকে দূরে চলে যেতে চাই। কবে এ বাড়ি ছেড়ে চলে যাবেন ঠিক করেছেন কিছু? না, তবে শিগগিরই চলে যাব। 4-5 দিনের মধ্যেই হয়তো এ বাড়ি থেকে চলে যাব। মিসেস চৌধুরী, বলুন। সে রাত্রে 10:15 তো আপনি এ ঘর ছেড়ে চলে যান? হ্যাঁ। এ ঘরে কখন এসে ঢুকেছিলেন? বাড়িতে ফিরতেই, মানে 10:45 নাগাদ বাসুদেব আমাকে জানায় রথিন নাকি আমাকে খুঁজেছে, এলেই তার সঙ্গে দেখা করি। তাই বাড়ি পৌঁছেই এ ঘরে আমি তার সঙ্গে দেখা করতে আসি। তখন এ ঘরে আর কেউ ছিল? আর কাউকে দেখেছিলেন? না, সে একা একা বসে ড্রিঙ্ক করছিল। আপনাদের মধ্যে কি কথা হয়েছিল সে রাত্রে বলতে আপনার আপত্তি কিছু আছে? আপত্তি থাকবে কেন? কৃষ্ণকে আমার সঙ্গে জড়িয়ে যাচ্ছে তাই ফালকার সব কথা সে বলতে লাগলো। আমিও সমান সমান জবাব দিতে থাকি। তাতে সে হঠাৎ ক্ষেপে উঠে হাতের গ্লাসটা আমার দিকে ছুঁড়ে মারে, আমার মুখ লক্ষ্য করে। And I narrowly escaped. Thank God. বলেন কি, গ্লাস ছুঁড়ে? দিল্লিতে যখন ছিলাম তখন তার মতের বিরুদ্ধে গেলে কখনো কখনো হি হুইপড মি। চাবুক? ইয়েস। মদ খাবার পর সে একটা জন্তুতে পরিণত হতো, অথচ আশ্চর্য কি জানেন, নিজের স্বার্থের কথাটা কিন্তু ঠিক মনে রাখত। আইসি। তারপর বোধহয় আপনি চলে যান ঘর ছেড়ে? হোয়াট এলস কুড আই ডু? মিসেস চৌধুরী, আজ কিছুক্ষণ আগে আপনি দুটো কথা বলেছেন। কৃষ্ণ মৈত্র না হলে আর কে আপনার স্বামীকে সে রাত্রে খুন করতে পারে, এবং সে রাত্রে আপনার ধারণা নিশ্চয়ই কৃষ্ণ মৈত্র এ বাড়িতে এসেছিল, ফোনে তাকে আসতে নিষেধ করা সত্ত্বেও। কথা দুটো কেবল পরস্পর বিরোধীই নয়, মিথ্যা। এবং মনে প্রাণে কথাটা যে আপনি বিশ্বাস করেন না তাও আমি জানি। বিনাতা চুপ করে থাকে। অথচ পুলিশের কাছে আপনি কিছুই স্বীকার করেননি। হোয়াই? কেন? কৃষ্ণ মৈত্রকে তো আজও আপনি ভালোবাসেন। না, না, না। কঠিন শান্ত গলায় কিরিটি বললে। বাসেন। যতই কথাটা আপনি অস্বীকার করবার চেষ্টা করুন মিসেস চৌধুরী, আমি বলছি আজও তার প্রতি আপনার ভালোবাসা এতটুকু কমেনি। ভুল, ভুল আপনার মিস্টার রায়, ভুল। হ্যাঁ, ভুল। কিরিটি আর কোনো জবাব দিল না, প্রত্যুত্তরে মৃদু হাসল মাত্র। তারপর শান্ত গলায় বললে, বিশ্বাস করি, আমি বিশ্বাস করি মিসেস চৌধুরী। ভালোবাসা একবার হৃদয়ের মধ্যে মূল গেড়ে বসলে তার শিকড়গুলো যে কোথা থেকে আপনা হতেই রস সংগ্রহ করে নেয় সেটা সে নিজেও জানতে পারে না। আর তা যদি না হতো তো ভালোবাসা কথাটাই বোধহয় এ দুনিয়ায় মিথ্যা হয়ে যেত। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে হঠাৎ একসময় বিনতা বললে, মিস্টার রায়, বলুন, আপনি সত্যিই মনে করেন? কি বলুন? আপনার অদ্ভুত করিতকর্মা, ওই যে কি নাম বললেন, অ্যাডভোকেট সোমনাথ ভাদুরী। বলুন কি বলছেন? বলছিলাম, কৃষ্ণকে মুক্ত করে আনতে পারবেন বলে আপনার মনে হয়? কিরিটি বিনতার প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দেয় না। স্থির আপলক দৃষ্টিতে চেয়ে রইল বিনতার দিকে। বিনতাও চেয়ে থাকে কিরিটির দিকে স্থির দৃষ্টিতে। 4 জোড়া চোখ পরস্পর পরস্পরের প্রতি যেন স্থির নিবদ্ধ। তারপর একসময় ধীরে ধীরে কিরিটি বললে, মিসেস চৌধুরী, আমি বুঝতে পারছি আপনার মনের কথাটা। বিনতা পূর্ববৎ চেয়ে আছে তখনও কিরিটির মুখের দিকে। কিরিটি বলতে লাগলো,
বর্তমানে কতগুলো মোক্ষম প্রমাণ হয়তো ডক্টর মৈত্রের বিরুদ্ধে পুলিশের ঝুলিতে আছে, কিন্তু বিচারের সময় সেটাই তো কিছু শেষ কথা হতে পারে না। আমাদের চোখে দেখা ও শোনার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। বলছেন আপনি মিস্টার রায় কৃষ্ণকে সোমনাথ ভাদুরী মুক্ত করে আনতেও পারেন? পারেন বই কি, কেন আপনি তাহলে খুশি হবেন না? সত্যি শেষ পর্যন্ত তেমন যদি কিছু ঘটে? নিশ্চয়ই নিশ্চয়ই হব। বিনোদার সাদা চোখে মুখে যেন একটা স্বস্তির ভাব ফুটে ওঠে। তারপর একটু চুপ করে থেকে বললে, কিন্তু সে রাত্রে জানো কি, মানে আমার আয়া পুলিশের কাছে তার জবানবন্দিতে বলেছে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে দেখেছিল কৃষ্ণকে, এবং পুলিশও সে কথা বিশ্বাস করেছে। সে কথা থাক, অন্য কথায় আসা যাক। ওই সময়টায় ঠিক মানে রাত 10টায় সে রাত্রে আপনি এই ঘরে আপনার হিসেব মতো আপনার স্বামীর কাছে ছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু জানকীর কথাটা ভুলতে পারছেন না, সে কথাটা বুঝতে পারছি। একটু আগেই তো বলেছি তার দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। ভুল? জানকী কৃষ্ণকে চিনতে ভুল করবে? তার আগে আমাদের সামনে 3টে প্রশ্ন আছে মিসেস চৌধুরী। 3টে প্রশ্ন? হ্যাঁ। প্রথম প্রশ্ন, ওই সময় জানকী 2তলা ও 3তলা সিঁড়ির ল্যান্ডিংয়ে কেন গিয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, আপনাদের কাছে যারা সাধারণত আসতো তারা 2তলা ও 3তলার ভিতরকার সিঁড়ি দিয়েই তো 3তলায় যাতায়াত করতো, ওই কমন সিঁড়িটা তারা ব্যবহার করতো না। সেক্ষেত্রে সত্যি যদি ডক্টর মৈত্র সে রাত্রে এই বাড়িতে এসে থাকেন, তাহলে তিনি 2তলায় না প্রবেশ করে 3তলায় যাওয়ার জন্য কেন কমন সিঁড়িটা ব্যবহার করতে গেলেন? এবং তৃতীয়, ডক্টর মৈত্রের মতো লোক আপনি ফোনে তাকে নিষেধ করা সত্ত্বেও সে রাত্রে কেন এলেন বা আসতে যাবেন বলে আপনার বিশ্বাস? ভেবে দেখুন, সবকিছুর মধ্যেই একটা ধোঁয়াটে অসামঞ্জস্য থেকে যাচ্ছে নাকি? তারপর আরো ধরুন, সত্যিই যদি তিনি সে রাত্রে এ বাড়িতে এসে থাকেন, আপনার সঙ্গে তিনি দেখা করলেন না কেন? তবেই বুঝতে পারছেন তার পিস্তলটা দিয়েই তাকে খুনি বলে চিহ্নিত করতে পারবেন না সরকার পক্ষের কৌশলী। যাক, ওসব তো যুক্তির চুলচেরা বিচার। তার আগে যদি আপনি বলেন কি বলে সৎসুক দৃষ্টিতে তাকালো বিনতা কিরিটির মুখের দিকে। কিরিটি বললে, দুর্ঘটনার সেই রাত্রে এই ঘর থেকে বের হয়ে আপনি তো আপনার শোবার ঘরেই যান। হ্যাঁ। নিজের ঘরে ঢুকবার পর আপনি কি করেছিলেন? আমি ড্রিঙ্ক করেছিলেন? কিরিটির প্রশ্নটা যেন সহসা একটা বুলেটের মতোই নিক্ষিপ্ত হলো। বিনতা কেমন যেন একটু থতমত খেয়ে গেল। তারপর মাথাটা নিচু করে আস্তে আস্তে বললে, ইয়েস, I took 2-3 pegs. I was so much disturbed. স্বাভাবিক। তারপর? তারপর একসময় জামা কাপড় ছেড়ে শয্যায় গিয়ে শুয়ে পড়ি। শোয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই ঘুমাননি? না। আপনি তো প্রতি রাতেই ঘুমের বড়ি খান। কে কে বললে আপনাকে? আমি জানি। আমার প্রশ্ন, সে রাত্রেও নিশ্চয়ই খেয়েছিলেন? হ্যাঁ, I took 2 pills. আচ্ছা, যতক্ষণ জেগেছিলেন কোনো পিস্তলের আওয়াজ শুনেছেন? না, না। মিসেস চৌধুরী, সেদিন ওই রাত্রে বসে ড্রিঙ্ক করা ছাড়া সন্ধ্যায় ড্রিঙ্ক করেননি? করেছিলাম। কোথায়, কোনো বারে? না। তবে? বিনাতা চুপ করে থাকে। কিরিটি অবনত মুখে বিনাতার দিকে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বললে, বুঝতে পারছি মিসেস চৌধুরী, ইউ আর ফিলিং এমব্রাসড। ঠিক আছে, আমার ও প্রশ্নের আপনাকে জবাব দিতে হবে না। আর একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনাকে আমার মিসেস চৌধুরী। বিনাতা যেন কেমন ভীত শঙ্কিত দৃষ্টিতে তাকালো কিরিটির মুখের দিকে। তারপর ক্ষীণ কণ্ঠে বললে, কি প্রশ্ন? কৃষ্ণ মৈত্রকে তো আপনি দীর্ঘদিন ধরে দেখেছেন, ও তার হ্যাবিট সম্বন্ধেও আপনার ধারণা আছে। বলতে পারেন তিনি ওভারকোট ব্যবহার করতেন কিনা? মধ্যে মধ্যে। সেটার রং কি ছিল? কালো। আর মাথার টুপি? ফেল্ট টুপি ব্যবহার করতেন? তা আমার ঠিক মনে নেই। একটু যেন দ্বিধাগ্রস্ত গলাতে জবাব দিল বিনাতা।
মনে নেই আপনার? কৃষ্ণ মৈত্র সাধারণত মাথায় টুপি পরতেন কিনা? কিরিটির প্রশ্ন। কখনো সখনো বোধহয় মাথায় টুপি দিত সে। ঠিক আছে। কিরিটি একটুক্ষণ চুপ করে থেকে বললে, আর আমার কিছু জিজ্ঞাসা নেই। চলুন সান্যাল, চলি মিসেস চৌধুরী। তবে আবারও হয়তো আপনাকে আমি বিরক্ত করতে আসতে পারি। ওই দিনই বিকেলের দিকে কিরিটির বাড়ির বসবার ঘরে কিছুক্ষণ আগে এক প্রস্ত চা হয়ে গিয়েছে। কৃষ্ণা দ্বিতীয় প্রস্তের জন্য ভিতরে গিয়েছে। সুব্রত একটা সোফা কাম বেডের উপর অলসভাবে গা এলিয়ে দিয়ে একটা ইংরেজি পিক্টোরিয়ালের পাতা উল্টাচ্ছিল। অল্প দূরে অন্য একটা সোফায় বসে মুখে পাইপ কিরিটি। সামনের টেবিলে একটা নিজের আঁকা নকশার রথিন চৌধুরীর বাড়ির 3 তলার দিকে তাকিয়েছিল। রথিন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাট থেকে বের হওয়ার পর কিরিটি যেন হঠাৎ কেমন চুপ করে গিয়েছে। সারাটা দ্বিপ্রহর বিশেষ কারোর সঙ্গে বড় একটা কথাই বলেনি। সুব্রত কিরিটির সঙ্গে কথা বলার চেষ্টা করেনি। কৃষ্ণা সর্বক্ষণই প্রায় নিঃশব্দে বসে উল বুনে গিয়েছে। হঠাৎ কিরিটি স্তব্ধতা ভঙ্গ করে বললে, আচ্ছা সুব্রত, বিনাতা চৌধুরীকে তোর কি মনে হলো? মনে হলো যেন ভদ্রমহিলা বেশ একটু মুষড়ে পড়েছেন। আমারও সেই রকমই মনে হয়েছে, কিরিটি বললে। কিন্তু কারণটা তোর কি মনে হয়? আমরা যখন কথা বলছিলাম তুই তো একদৃষ্টে মহিলার দিকে চেয়েছিলি। মনে হচ্ছিল তুই তাকে স্টাডি করছিস। নাও টেল মি, হোয়াট ইজ ইউর রিডিং অ্যাবাউট হার? অনেক কিছুই মনে হলো তিনি গোপন করে রেখেছেন। আর আর কি? সেই গোপনতার বোঝাই তাকে পীড়ন করছে সর্বক্ষণ। কি গোপন করেছে বলে তোর মনে হয়? ভদ্রমহিলা ঝগড়া করে সেদিন বেলা 3টে, সোয়া 3টে বাড়ি থেকে বের হয়ে যান ঠিকই। তারপর রাত 9:45 নাগাদ বলেছিলেন আবার ফিরে আসেন। আমার মনে হয় কথাটা মিথ্যা। এমনও তো হতে পারে ওই সময়টা মানে ঘন্টা চারেক কোনো বারে বসে তিনি ড্রিঙ্ক করেছেন, তারপর বাড়ি ফিরে সোজা এসে তার স্বামীর ঘরে ঢোকেন। সুব্রত সপ্রশ্ন দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি বলতে থাকে, বাড়ি ফিরে সোজা এসে তিনি তার স্বামীর ঘরে ঢুকেছিলেন। তিনি যে ডিভোর্সের পরামর্শের জন্য সলিসিটরের কাছে গিয়েছিলেন সেই কথাটাই স্বামীকে জানাবার জন্য। স্বামী ডেকেছেন বলে নয়। কিন্তু সুব্রতর কথা শেষ হবার আগেই কিরিটি বললে, ভদ্রমহিলা ডক্টর মৈত্রকে কোনোদিনই ভুলতে পারেননি। আরও ভুলতে পারেননি রথিন চৌধুরীর পূর্ব ব্যবহারের জন্য বিশেষ করে। অথচ তার শিক্ষা ও রুচি ডিভোর্সের কথাটাও ভাবতে পারেনি। শেষ পর্যন্ত যে কারণেই হোক, যখন সেই ডিসিশনটাই তিনি নিলেন বা নিতে বাধ্য হলেন, তখন তার মানসিক অবস্থাটা যে কি হয়েছিল আমি অনুমান করতে পারি কতকটা। আর সেই কারণেই শেষ পর্যন্ত ডিসিশনটা নেবার পর কোনো বারে বসে ঘন্টা চারেক ধরে তিনি হয়তো কেবল মদ্যপান করে গেছেন। কৃষ্ণা ওই সময় জঙ্গলির হাতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে এসে ঢুকলো। কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকিয়ে তার কথাটা শেষ করে, স্ত্রীলোকের ধৈর্য আছে এবং কোনো পুরুষের চাইতে বেশি ধৈর্য তার, কিন্তু সেই ধৈর্যেরও চ্যুতি ঘটতে পারে সুব্রত। কিরিটি এতক্ষণ যা বলছিল তার সঙ্গে শেষের কথাগুলোর যেন কোনো পারম্পর্য খুঁজে পায় না সুব্রত। তাই সে একটু বিস্মিত হয়ে কিরিটির মুখের দিকে তাকালো। ওই সময় কৃষ্ণা বললে, সত্যি তুমি এই কথাটা বিশ্বাস করো? করি বই কি। মৃদু হেসে কথাটা বলতে বলতে কৃষ্ণার প্রসারিত হাত থেকে চায়ের কাপটা নিল। বার দুই চায়ের কাপে চুমুক দিয়ে কিরিটি বললে, ডক্টর কৃষ্ণমৈত্রের বাড়িটা যেন কোথায় সুব্রত? এই তো কাছেই, বকুল বাগানে। তা হঠাৎ সে বাড়ির খোঁজ কেন? ভাবছি একবার সন্ধ্যার পর সেখানে যাব। হঠাৎ ওই সময় কৃষ্ণা বললে, আমার কি মনে হয় জানো? কি? কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকালো। সুনন্দার সঙ্গে তুমি একবার দেখা করলে পারো। কিরিটি কৃষ্ণার কথার কোনো জবাব দিল না বটে, কিন্তু চেয়ে রইল স্ত্রীর মুখের দিকে। সুনন্দা হয়তো এই হত্যা রহস্যের কোনো সূত্র তোমার হাতে তুলে দিতে পারে। হঠাৎ ওই কথাটা তোমার মনে হলো কেন কৃষ্ণা? কিরিটি বললে, যতটুকু আমি শুনেছি আমার মনে হয় সুনন্দাই যে কেবল ডক্টর মৈত্রকে ভালোবাসে তাই নয়, ডক্টর মৈত্র সুনন্দাকে ভালোবাসেন।
বর্তমান মামলার একটা বৃষ্টি জ্বর তো সেইখানেই পাকিয়ে আছে কৃষ্ণা। তোমার কথাই যদি সত্য বলে মেনে নিই, তাহলে কৃষ্ণমাচার্য এইভাবে প্রায় বলতে গেলে প্রতি সন্ধ্যাতেই বিনতার ওখানে গিয়ে 4-5 ঘন্টা কাটিয়ে আসাটা একটু গোলমেলে নয় কি? দেখো, ভালোবাসা আর মোহ যে এক নয়, তুমি নিশ্চয়ই স্বীকার করবে। কৃষ্ণা বলে, বিনতার প্রতি ডক্টর মৈত্রের ভালোবাসার সমাপ্তি ঘটলেও মোহটা হয়তো যায়নি। সুনন্দার ভালোবাসা পাওয়া সত্ত্বেও এবং সেই মোহেই। কিরিটি মৃদু হেসে বললে, তাহলে নিশ্চয়ই সেটা সুনন্দার অজ্ঞাত থাকতো না, থাকতো কি? নিশ্চয়ই না। মেয়ে মানুষ হয়ে বলতে পারি, কোনো মেয়ে মানুষ যখন কোনো পুরুষের মনকে সত্যিকারের ভালোবাসা দিয়ে জয় করে, তখন তার মধ্যে কোনো কিন্তু বা দ্বিধা অবশিষ্ট মাত্র যেমন থাকে না, তেমনি সেই পুরুষের সবটাই তার মনের আয়না স্পষ্ট হয়ে ওঠে। কৃষ্ণার শেষের কথায় হঠাৎ যেন কিরিটির চোখের তারা দুটো ঝিলিক দিয়ে ওঠে। সে মৃদু গলায় বলে, ঠিক ঠিক কৃষ্ণা, ঠিক। সবকিছু শোনার পর সমীরের মুখে ওই কথাটাই মনের মধ্যে আমার উদয় হয়েছিল। কথাগুলো বলতে বলতে কিরিটি সোফা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেল এবং একটু পরে পোশাক বদলে পুনরায় ঘরে এসে সুব্রতর দিকে তাকিয়ে বললে, চল ওঠ সুব্রত। বাইরে তখন প্রায় নেভে আসা শীতের সন্ধ্যা ধোঁয়ায় জমাট বেঁধে উঠেছে। কলকাতা শহরে শীতের সন্ধ্যায় নিত্য নৈমিত্তিক ঘটনা, দম বন্ধ হয়ে আসার জোগাড়। সুব্রত বলে, গাড়ি নিবি না? না, ট্যাক্সিতে যাবো, চল। ভবানীপুর থানার ওসি সিদ্ধান্তকে তুলে নিতে হবে। থানা থেকে সিদ্ধান্তকে তুলে নিয়ে গন্তব্য পথের দিকে ট্যাক্সি নিয়ে অগ্রসর হলো এবং বাড়ির নম্বরটা জানা ছিল ওদের। বাড়িটা কোথায় জানা ছিল না, কিন্তু বাড়িটা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না। কলিং বেলের বোতাম টিপতেই সাধু চরণ এসে হাজির হলো। কাকে চাই? কিরিটি বললে, তোমার নাম তো সাধু চরণ। আগে, কিন্তু আপনাদের তো চিনতে পারছি না, কোথা থেকে আসছেন? বলতে বলতে ইউনিফর্ম পরিহিত সিদ্ধান্তর দিকে নজর পড়তেই হঠাৎ থেমে গেল সাধুচরণ। সাধুচরণ হঠাৎ থেমে যাওয়ায় কিরিটি বললে, তোমার বাবুর খবর আর ল্যাবরেটরিটা একবার দেখতে চাই আমরা সাধুচরণ। সাধুচরণ যেন একান্ত অনিচ্ছার সঙ্গেই বললে, আসুন। সাধুচরণ এগিয়ে গেল একটু যেন অনিচ্ছার সঙ্গেই। তার পিছনে পিছনে প্রথমে কিরিটি, তার পশ্চাতে সিদ্ধান্ত ও সর্বশেষে সুব্রত। ঘরের দরজায় চাবি দেওয়া ছিল। কোমর থেকে চাবির গোছা বের করে সাধুচরণ প্রথমেই ল্যাবরেটরি ঘরটা খুলে দিল। কিন্তু ঘরের দরজা পথে ভিতরে পা দিয়েই কিউটি যেন থমকে দাঁড়ালো। ঘরের মধ্যে আলো জ্বলছিল, যেটা ঘরের দরজা বন্ধ থাকায় বাইরে থেকে আগে বোঝা যায়নি। লম্বা টেবিলটা, যার উপরে থরে থরে সব নানা কেমিক্যালস ভর্তি নানা আকারের জিনিস ও এক্সপেরিমেন্টের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো ছিল। সেই টেবিলের সামনেই কোণের দিকে এক নারী একটা টুলের ওপর বসে মাথাটা টেবিলের উপর রেখে প্রসারিত ডান হাতের উপর মুখ গুজে রয়েছে। সামনে একটা স্ট্যান্ডে একটা তরল পদার্থপূর্ণ টেস্ট টিউব ও বুনসিন বার্নারটা চলছে। মাথার পর্যাপ্ত কেশ রাশি একটা ভাঙা খোপার আকারে কাঁধের উপর লুটোচ্ছে। সাধুচরণের কণ্ঠ হতেই বিস্ময়ের প্রশ্নটা নির্গত হলো, দিদিমণি তুমি? চকিতে সাধুচরণের কণ্ঠস্বরে সেই মেয়েটি মুখ তুলে তাকালো ওদের দিকে। পরনে মেয়েটির কালো পাড় একটি সাদা তাঁতের শাড়ি, গায়ে কোনই পর্যন্ত হাতা একটা সাদা ব্লাউজ, মাথার চুল রুক্ষ, কিছু চূর্ণ কুন্তল কপালের উপর ছড়িয়ে পড়েছে। ডান হাতে দুগাছি সোনার চুড়ি, বাঁ হাতে একটা রিস্ট ওয়াচ। মেয়েটির কণ্ঠ হতে বিস্ময়ের সঙ্গে প্রশ্ন উচ্চারিত হলো, কে কে এরা সাধু? আগে দিদিমণি, পুলিশের লোক এরা, থানা থেকে আসছে। কিরিটি কথা বললে, আমার অনুমান যদি ভুল না হয়ে থাকে তো আপনিই বোধহয় সুনন্দা বিশ্বাস। হ্যাঁ। কেমন যেন বিব্রত কণ্ঠে সুনন্দা জবাবটা দেয়। কিরিটি লক্ষ্য করলো ওই ল্যাবরেটরি ঘরের সঙ্গে পাশের ঘরের যাতায়াতের মধ্যবর্তী দরজাটা খোলা। কিরিটি বুঝতে পারে সাধুচরণের অজ্ঞাতেই হয়তো কোনো এক সময় ওই দরজা পথে এই ল্যাবরেটরি ঘরে প্রবেশ করেছে সুনন্দা এবং এখানে বসে কাজ করছিল। এখানে এ সময় আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি মিস বিশ্বাস। দেখা হয়ে গেল ঘটনাচক্রে, ভালোই হলো। আমাদের কয়েকটা প্রশ্ন আপনাকে করবার ছিল। প্রশ্ন? আমাকে?
সুনন্দার কণ্ঠ হতে রীতিমতো একটা বিস্ময় যেন ঝরে পড়ে। হ্যাঁ, কি প্রশ্ন বলুন তো? এত রাত্রে এ ঘরের মধ্যে আপনি কি করছিলেন? কিরিটির প্রশ্ন। ডক্টর মৈত্রের অর্ধসমাপ্ত এক্সপেরিমেন্টটা শেষ করবার চেষ্টা করছিলাম। সুনন্দার জবাব। হুম। কখন এসেছেন আপনি এ বাড়িতে? বিকেলের দিকে। ওই সময় সাধু সরণী বলে ওঠে, আগে দিদিমণি তো হপ্তা তিনেক ধরে রোজই বিকেলে এখানে আসেন, অনেক রাত পর্যন্ত এই ঘরে বসে কাজ করেন। আজও যে উনি এ ঘরে কাজ করছিলেন তুমি জানতে না সাধুসরণ? সাধুসরণকে থামিয়ে দিয়ে সুনন্দা বললে, না, ও জানতো না। মাথার মধ্যে একটা যন্ত্রণা হচ্ছিল বলে আমি পাশের ঘরে শুয়েছিলাম। তারপর ঘন্টাখানেক আগে এ ঘরে এসে কাজ করতে আরম্ভ করি, তাই ও জানতে পারেনি। কিরিটি কথা বলছিল বটে, কিন্তু তার দুই চোখের তীব্র অনুসন্ধানের দৃষ্টি তখন সুনন্দার মুখের ওপর ন্যস্ত। সুনন্দার দুই চোখের পাতার পল্লব তখনও ভেজা ভেজা, আলোয় চিকচিক করছে, মুখখানি জুড়ে একটা যেন গভীর ক্লান্তি ও বিষণ্ণতা। মিস বিশ্বাস, আপনি তো কাজ করছিলেন না? সুনন্দা চোখেতে তাকায় কিরিটির মুখের দিকে। কিরিটি বললে, টেবিলের ওপরে মাথা রেখে আপনি কাঁদছিলেন? আমি, কিন্তু আপনি বোধহয় জানেন না, পুলিশ ডক্টর মৈত্রকে তার বন্ধু রথীন চৌধুরীর হত্যাপরাধে আসামির কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করালেও শেষ পর্যন্ত তিনি বেকসুর খালাসি পাবেন। কিরিটির মুখের কথা শেষ হলো না, অকস্মাৎ সুনন্দার বিষণ্ণ ক্লান্ত অশ্রুভেজা মুখখানি যেন কি এক আনন্দের খুশির দীপ্তিতে ঝলমল করে ওঠে, এবং যেটা ঘরের মধ্যে উপস্থিত কারোরই দৃষ্টি এড়ায় না। আনন্দে ও প্রত্যাশায় যেন সুনন্দার চোখে তারা দুটো বাংময় হয়ে ওঠে। সে নিজেকে আজ যেন রোধ করতে পারে না, খুশি ভরা চাপা গলায় বলে ওঠে কিরিটির মুখের দিকে তাকিয়ে, সত্যি সত্যি বলছেন? সত্যি বলছেন? হ্যাঁ মিস বিশ্বাস, সত্যিই বলছি। আর সে কথা আপনার দাদা সমীরবাবুকেও আমি জানিয়েছি। তাঁর বিরুদ্ধে যেসব প্রমাণ পুলিশ। সুনন্দার গলার স্বরে কেমন যেন একটা দ্বিধা, সংশয়। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন মিস বিশ্বাস, কিন্তু সেসব প্রমাণ তার বিরুদ্ধে জড় করা হয়েছে। ঘটনাচক্রে আপাত দৃষ্টিতে সেগুলো তার বিরুদ্ধে মোক্ষম বলে আমাদের সকলের মনে হলেও পুলিশ জানতে পেরেছে। কি কি জানতে পেরেছে? কিরিটি শান্ত ধীর গলায় বললে, তার কোনোটার জন্যই ডক্টর মৈত্রকে দায়ী করা যায় না। আপনি নিশ্চিন্ত থাকুন মিস বিশ্বাস, ডক্টর মৈত্র সসম্মানে মুক্তি পাবেন ওই হত্যার দায় থেকে, কারণ তিনি সত্যি সত্যিই সে রাত্রে বন্ধুকে হত্যা করেননি। এবারে আপনি আমার কয়েকটা প্রশ্নের যদি জবাব দেন, কারণ তিনি মানে ডক্টর মৈত্র যে সত্যি অপরাধী নন সেটা আদালতে প্রমাণ করতে হলে আমাদের অ্যাডভোকেটকে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আদালতে পেশ করতে হবে, আর তারই সন্ধান এখন আমরা পুলিশের পক্ষ থেকে করছি। বলুন আমার কাছে কি আপনি জানতে চান? গত 27শে জানুয়ারি বিনতা দেবী ও তার স্বামী রথীনবাবু তাদের বিবাহবার্ষিকীতে ডক্টর মৈত্রকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনি তা বোধহয় জানতেন, তাই না? একটু চুপ করে থেকে ধীরে ধীরে সুনন্দা বললে, হ্যাঁ জানতাম। কি করে জানলেন? ডক্টর মৈত্র কি আপনাকে বলেছিলেন? কারণ তারা তো সকালে তাকে ফোন করে জানিয়েছিলেন আমন্ত্রণটা। আপনার তো তখন এ বাড়িতে উপস্থিত থাকার কথা নয়, তবে জানতে পারলেন কি করে? উনি সেদিন সায়েন্স ল্যাবরেটরিতে যাননি, তাই দুপুরে তার খোঁজ নিতে এসে জানতে পারি কথায় কথায়। দুপুরের দিকে কখন এসেছিলেন সেদিন আপনি এখানে? বেলা 2:30টার পর। তারপর কতক্ষণ সেদিন এ বাড়িতে আপনি ছিলেন? সন্ধ্যা পর্যন্ত। তারপর? তারপর চলে যাই, কারণ। আর ডক্টর মৈত্র, তিনি তখন কি করছিলেন? খুব অস্থির অশান্ত মনে হচ্ছিল তাকে। কিরিটি যেন কি ভাবলো, তারপর বললে, মিস বিশ্বাস, আপনি কি জানতেন না যে সকালে রথীনবাবু ও তার স্ত্রী ডক্টর মৈত্রকে তাদের বিবাহ বার্ষিকীতে আমন্ত্রণ জানালেও
পরে মানে 12:15 নাগাদ আবার বিনতা দেবী ডক্টর মৈত্রকে ফোন করে যেতে নিষেধ করে দিয়েছিলেন। না, না তো। ডক্টর মৈত্র আপনাকে বলেননি সে কথাটা? না। আশ্চর্য, নিমন্ত্রণের কথাটা আপনাকে বললেন, অথচ আবার যে বিনতা দেবী তাকে ফোন করে নিষেধ করে দিয়েছিলেন যেতে, সে কথাটা বললেন না আপনাকে? সুনন্দার চোখে মুখে কেমন যেন একটা বিব্রত ভাব। সে চুপ করে থাকে, কিরিটির কথার কোনো জবাব দেয় না। মিস বিশ্বাস, আবার কিরিটি ডাকল। বলুন, কখন আপনি তারপর এখান থেকে চলে যান? আগেই তো বলেছি, সন্ধ্যার সময় এখান থেকে চলে যাই। পরের দিন এসেছিলেন এখানে? হ্যাঁ। কখন? সকাল 6:30 7টা হবে। অত সকালে এলেন যে? কোনো কাজ ছিল? না। তবে? আগের দিন ওকে চঞ্চল ও অস্থির দেখে গিয়েছিলাম, তাই মনের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল। স্বাভাবিক। তা এসে কি দেখলেন? ওর শোবার ঘরে ও একটা সোফার ওপরে বসেছিল। সেই সময় ডক্টর মৈত্রের চেহারার মধ্যে এমন বিশেষ কিছু কি আপনার নজরে পড়েছিল? হ্যাঁ, মনে হয়েছিল। কি? সারা রাত যেন তিনি ঘুমাননি। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। পরে সাধু বলেছিল রাত 11:30টার পর বাড়িতে ফিরে বাকি রাতটুকু তিনি নাকি কেবল ড্রিঙ্ক করেছেন বসে বসে। বাড়িতে বসে তিনি ড্রিঙ্ক করতেন নাকি? না, আগে তো কখনোই তাকে ড্রিঙ্ক করতে দেখিনি। তবে ইদানিং কয়েক মাস ধরে মধ্যে মধ্যে তিনি ড্রিঙ্ক করে আসতেন। মিলনী ক্লাব থেকে, কখনো কখনো বিনতা দেবীর ওখান থেকে। এ কথা কি সত্যি মিস বিশ্বাস? আপনাদের বিবাহের সব এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল? হ্যাঁ, সামনের বৈশাখে বিয়ে হওয়ার কথা ছিল। তাই যদি হয়তো আপনি বিনতা দেবীর ওখানে ডক্টর মৈত্রের, বলতে গেলে প্রতি সন্ধ্যাতেই যাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই ভালো চোখে দেখেননি। ভালো না লাগলেও বা কি করতে পারি আমি, বলুন? বাধা দেননি? জানতাম বাধা দিয়েও কোনো লাভ হবে না, তাই বাধা দিইনি। হঠাৎ ওই সময় কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে কিরিটি বললে, মিস বিশ্বাস, আপনি জানেন নিশ্চয়ই ডক্টর মৈত্রের একটা কালো রঙের ওভারকোট আর একটা ফেল্ট ক্যাপ ছিল। টুপি? ওভারকোট? কথাটা যেন কতকটা স্বগতোক্তির মতোই শোনালো। এত মৃদুভাবে উচ্চারিত হলো কথাটা সুনন্দার কণ্ঠ হতে। হ্যাঁ, শীতকালে যা তিনি মর্নিং ওয়াকের সময় ব্যবহার করতেন। তা আমি ঠিক জানি না, বলতে পারবো না। আপনি জানেন কথাটা, আর ও দুটো যে কোথায় থাকে তাও আপনি জানেন। যান, কোথায় আছে সে দুটো নিয়ে আসুন। সুনন্দা যেন কেমন অসহায়ের মতো ঘর থেকে বের হয়ে গেল এবং একটু পরে ফিরে এলো শূন্য হাতে। কি হলো? কিউটি বললে, পেলেন না? না, না তো। ও দুটো যে আর পাওয়া যাবে না আমি জানতাম। তারপরই হঠাৎ কিরিটি সাধু সরণের দিকে তাকিয়ে বলে, সাধু, জানো তুমি তোমার বাবুর কোট আর টুপি কোথায় থাকতো? আগে তার শোবার ঘরের আলমারিতেই তো থাকতো। আলমারিতে কি চাবি দেওয়া? আগে বাবুর কোনো কিছুতেই কখনো চাবি দেওয়া থাকতো না। তবে দেখে এসো তো তার কোট আর টুপিটা আছে কিনা, আরেকবার ভালো করে তুমি নিজে। সাধুচরণ চলে গেল এবং কিছুক্ষণ বাদে ফিরে এলো ঘরে। বললে, না, নেই। ভালো কথা সাধুচরণ। সে রাত্রে যখন তোমার বাবু বাড়ি থেকে বের হয়ে যান, তার গায়ে কি সেই কোট আর সেই টুপি মাথায় ছিল? আগে না তো। ঠিক মনে আছে তোমার? আগে আছে বই কি, স্যুট পরে বের হয়ে গিয়েছিলেন তিনি। গায়ে ওভারকোট ও মাথায় টুপি ছিল না। তখন রাত কটা হবে যখন বের হয়ে যান তোমার বাবু সে রাত্রে? রাত 8:30 হবে। যাওয়ার সময় কিছু বলে গিয়েছিলেন? মানে বাড়িতে রাত্রে ফিরতে দেরি হবে, খাবেন না, বা কোথায় তার রাত্রে নেমন্তন্ন আছে, এমন কিছু? আগে না। রাত্রে তাহলে তুমি রান্না করে রেখেছিলে? আগে।
রাত্রে যখন তিনি বাড়ি ফিরে এলেন, রাত তখন কটা হবে? রাত 11:30। তখন বোধহয় বেজে গিয়েছে। গাড়ি গ্যারেজ না করে টলতে টলতে বাড়িতে এসে ঢুকলেন। তারপর? খাবার কথা বলতে গেলাম, কিন্তু গিয়ে দেখি কি, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, আর জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি বসে বসে মদ খাচ্ছে। আগে কখনো বাড়িতে রাত্রে মদ খেতে দেখেছো? ইদানিং মধ্যে মধ্যে দেখেছি। তারপর তুমি কি করলে? কি আর করব, ডাইনিং টেবিলে খাবার ঢাকা দিয়ে রেখে শুতে চলে গেলাম। সকালে কখন তোমার ঘুম ভেঙেছিল সাধু পরের দিন? খুব সকালেই ওঠা আমার অভ্যাস, তাই সকালেই উঠেছিলাম। তোমার বাবুর ঘরের দিকে যাওনি? গিয়েছিলাম, গিয়ে দেখি দরজা বন্ধ। বাবু চুপচাপ সোফার উপর বসে আছেন, আগের রাত্রের পোশাক পর্যন্ত বদলাননি। তারপর তুমি কি করলে? চা করে আনতে যাই। চা নিয়ে এসে দেখি ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখলাম দাদাবাবু আর দিদিমণি পাশাপাশি বসে আছেন। কিরিটি আবার ঘুরে তাকালো সুনন্দার দিকে এবং বললে, মিস বিশ্বাস, সে রাত্রে এখান থেকে বের হয়ে আপনি কোথায় যান? রবীন্দ্র সদনে। সেখানে কি ব্যাপার? আমাদের মহিলাদের অনামিকা সংঘের অভিনয় ছিল সে রাত্রে রবীন্দ্র সদনে। আপনিও কি অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমারও পাঠ ছিল প্রথম অঙ্কে। রবীন্দ্র সদন থেকে কখন বাড়ি ফেরেন? রাত প্রায় 11:45 বোধ হয়। মেকআপ তুলতে তুলতে দেরি হয়ে গিয়েছিল। অভিনয়? তাহলে অভিনয় ছিল সে রাত্রে আপনার? হ্যাঁ। কিরিটি কতটা যেন আত্মগতভাবেই মৃদু গলায় কথাগুলো বলে সিদ্ধান্তের দিকে তাকিয়ে বললে, চলো সিদ্ধান্ত, চলি মিস বিশ্বাস, অনেক রাত হয়ে গিয়েছে। কোঅপারেশনের জন্য ধন্যবাদ। দিন দুই আর কিরিটি বাড়ি থেকে কোথাও বেরই হলো না। দুই একবার ফোন করা ছাড়া সে যেন সর্বক্ষণ কি এক গভীর চিন্তার মধ্যে তলিয়ে গেছে, এবং মধ্যে মধ্যে সেই চিন্তার মধ্যেই কি এক প্রত্যাশায় যেন খোলা দরজার দিকে তাকায়। সুব্রত ও কৃষ্ণা দুজনেই বুঝতে পেরেছিল কিরিটির সামনে রহস্যের অন্ধকারটা পুরোপুরি না কেটে গেলেও মীমাংসার একটা আলোকরশ্মি সে খুঁজে পেয়েছে, এবং যে কারণেই হোক সেটা প্রকাশ করতে যেন কোথায় একটা দ্বিধা, একটা সংকোচ সর্বক্ষণ তাকে পীড়িত করছে। ভিতরে ভিতরে সে যেন একটু বিশেষভাবে সেই কারণেই অস্থির হয়ে উঠেছে। সন্ধ্যার অত্যল্প পরে কিরিটি তার বসবার ঘরে একটা সোফার উপর বসে এক পাটি তাস নিয়ে পেশেন্স খেলছিল। অন্য একটা সোফায় বসে সুব্রত ও কৃষ্ণা পরস্পরের মধ্যে নিম্ন কণ্ঠে কিসব কথাবার্তা বলছিল। জংলি এসে ঘরে ঢুকল। বাবু, সোমনাথ ভাদুরী এসেছেন? কিরিটি বললে। আজ্ঞে, যা এই ঘরে তাকে নিয়ে আয় ডেকে। সুব্রত ও কৃষ্ণা একটু বিস্ময়ের সঙ্গেই যেন পরস্পর পরস্পরের দিকে তাকালো। একটু পরেই সোমনাথ ভাদুরী এসে কক্ষে প্রবেশ করলেন। আসুন ভাদুরী মশাই, বসুন। সুব্রতকে তো আপনি চেনেনই, উনি আমার স্ত্রী কৃষ্ণা। পরস্পর পরস্পরকে হাত তুলে নমস্কার জানালো। সোমনাথ ভাদুরী মুখোমুখি একটা সোফায় বসলেন। ভাদুরী মশাই, আপনার মামলার তারিখ তো পরশুদিন। কিরিটি শুধাল। হ্যাঁ, সমীরবাবু আজ বিকেলে আমার ওখানে গিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, বিনতা দেবীও সকালে গিয়েছিলেন। বিনতা দেবী গিয়েছিলেন? হ্যাঁ। কেন, কিছু বললেন তিনি? কথাটা বলেই সৎসুখ দৃষ্টিতে কিরিটি তাকায় সোমনাথ ভাদুরীর দিকে। তিনি বললেন তিনিই নাকি তার স্বামীকে হত্যা করেছেন। দাদা সারপ্রাইজ টু মি, রায়মশাই। আদালতে নাকি তার কনফেশন দেবেন। ব্যাপারে তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।
সোমনাথ ভাদুর এই কথাটা শেষ হলো না, দরজার গোড়ায় নারী কণ্ঠ শোনা গেল। ভিতরে আসতে পারি মিস্টার রায়? কে? মিসেস চৌধুরী, আসুন আসুন। বিনাতা এসে ঘরে ঢুকল। তাকে দেখে যেন চিনবারও উপায় নেই। সাধারণ একটা সাদা সিল্কের শাড়ি পরিধানে, মাথার চুল রুক্ষ, প্রসাধনের লেশ মাত্রও নেই। সমস্ত মুখে ছড়িয়ে আছে যেন গভীর একটা দুশ্চিন্তার কালো ছায়া। হাতে একটা কালো লেডিস হ্যান্ডব্যাগ। বসুন মিসেস চৌধুরী, কিরিটি বললে। ঘরের মধ্যে একটা অখণ্ড স্তব্ধতা যেন থমথম করছে। স্তব্ধতা ভঙ্গ করলে কিরিটি বললে, মিসেস চৌধুরী, ভাদুরী মশাই বলছিলেন আপনি নাকি গতকাল ওর ওখানে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ মিস্টার রায়, আমি বলতে গিয়েছিলাম যে। বিনাতার কথা শেষ হলো না, কিরিটির কথায় সে থেমে গেল। আসুন আসুন মিস বিশ্বাস। সকলের দৃষ্টি তখন একই সঙ্গে গিয়ে খোলা দরজার উপরে নিবদ্ধ হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে সুনন্দা বিশ্বাস। সুনন্দা নিঃশব্দে এসে ঘরে প্রবেশ করল। শান্ত গলায় কিরিটির মুখের দিকে তাকিয়ে বললে, আপনি আমাকে কাল ফোনে আসতে বলেছিলেন। বিকেলের দিকে একটা কাজে আটকে পড়ায় আসতে পারিনি কাল সন্ধ্যায় মিস্টার রায়। ঠিক আছে, বসুন আপনি। জানি কেন আপনি কাল আসতে পারেননি মিস বিশ্বাস। জানেন? হ্যাঁ, জেলে আপনি ডক্টর মৈত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে পেরেছিলেন তো? আমি অবশ্যই ডিসিডিডি মিস্টার হালদারকে বলে রেখেছিলাম আপনি ডক্টর মৈত্রের সঙ্গে দেখা করতে চাইলে যেন আপনাকে দেখা করবার অনুমতি দেওয়া হয়। এখন বুঝতে পারছি, সেই জন্যই বোধহয় দেখা করতে চাওয়ার সঙ্গে সঙ্গেই পারমিশন পেয়ে গিয়েছিলাম। তারপরে একটু থেমে আবার সুনন্দা বললে, কিন্তু কই, জানতে চাইলেন না তো কেন আমি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম? আপনাদের মধ্যে গতকাল জেলের মধ্যে কি কথা হয়েছে তা আমি জানি। জানেন? কিন্তু সেখানে সে সময় তো কেউ ছিল না। মানুষ না থাকলেও একটা টেপ রেকর্ডার ছিল। টেপ রেকর্ডার? হ্যাঁ, আপনাদের মধ্যে যেসব কথা হয়েছে সবই টেপ হয়ে গিয়েছে। কিরিটির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুঁ দিয়ে ঘরে একটিমাত্র আলো নিভিয়ে দিলে যেমন অকস্মাৎ সব অন্ধকার হয়ে যায়, সুনন্দার মুখটাও যেন তেমনি অন্ধকার হয়ে গেল। কিরিটি মৃদু হেসে বললে, ভয় নেই মিস বিশ্বাস, সে টেপ কোনোদিনই আদালতে পেশ করা হবে না। এমনকি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ডিসিডিডিও টেপটার ব্যাপারে জানেন না। হঠাৎ ওই সময় বিনতা উঠে দাঁড়িয়ে বললে, আমি উঠলাম মিস্টার রায়। উঠলেন? কিন্তু আপনি যে কি বলতে এসেছিলেন। নতুন কিছু না, বিনতা বললে। যা বলবার আমি মিস্টার ভাদুরীকেই গতকাল বলেছি। আর কি বলেছি তাও হয়তো আপনি শুনেছেন ওর কাছে। তা আপনি উঠছেন কেন? কোথায় যাবেন? থানায়। থানায় কেন? সারেন্ডার করব আমি। বেশ, করবেন না হয়। তার আগে আপনার সঙ্গে কিছু যে কথা ছিল আমার মিসেস চৌধুরী, কিরিটি বাধা দিয়ে বললে। আপনি সেদিন যা যা জিজ্ঞাসা করেছিলেন আমাকে সব কিছুরই তো জবাব দিয়েছিলাম। হ্যাঁ, জবাব দিয়েছিলেন ঠিকই, তবে সব কথা পুরোপুরি সত্য বলেননি। সত্য বলিনি? না। যেমন ধরুন, সে রাত্রে 9:45টার অনেক আগেই আপনি বাড়িতে ফিরেছিলেন এবং ঘরে বসে বসে ড্রিঙ্ক করেছেন। তারপর 9:45টা নাগাদ আপনি আপনার স্বামীর ঘরে যান এবং তারপর আপনি ও আপনার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আপনার প্রথম কথাটা সত্য নয়, তবে দ্বিতীয়টা সত্য। হ্যাঁ, কথা কাটাকাটি হয়েছিল অ্যান্ড আই লস্ট মাই টেম্পার। তারপর হঠাৎ রথিন আক্রোশে হিংস্র হয়ে ওঠে এবং আমাকে গুলি করতে উদ্যত হয়। থ্যাংক গড আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তাই টুলের ওপর থেকে সে পিস্তলটা তুলে নেবার আগেই ছোঁ মেরে তার পিস্তলটা আমি নিজের হাতে তুলে নিই। চোখের পলকে সে চিৎকার করে ওঠে, বিনি বিনি, ওতে গুলি ভরা আছে, এবং সে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই রথিনকে আমি গুলি করি। বাড়ি তখন প্রচণ্ড ঝড় হচ্ছিল, বাড়ির অন্য কেউ তাই শুনতে পায়নি গুলির শব্দটা। গুলিবিদ্ধ রথিন লুটিয়ে পড়ে অ্যান্ড হি এক্সপায়ার্ড। তারপর তারপর আপনি কি করলেন?
রক্তে ভেসে যাচ্ছিল রথিন। সহসা মাথাটা যেন আমার কেমন ঘুরে উঠল। আমি কোনো মতে যেন ওই ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা টেনে দিয়ে বারান্দা দিয়ে হল ঘরে ঢুকে সেই ঘরের মধ্যবর্তী দরজাপথে নিজের ঘরে গিয়ে ঢুকি। সবাই স্তব্ধ বিস্ময় বিরতার কথা শুনতে থাকে। কারো মুখে কোনো শব্দ নেই। সো ইউ কিল্ড ইউর হাজব্যান্ড? সোমনাথ ভাদুরী শান্ত গলায় বললেন। হ্যাঁ। পিস্তলটা কি করলেন? সেটা আমার কাছেই আছে, এই ব্যাগের মধ্যে সেটা আছে। থানায় সারেন্ডার করবার পর পিস্তলটা জমা দেবো বলে নিয়েই এসেছি। দেখি পিস্তলটা, কিরিটি এবার শান্ত গলায় বললে। হাতের হ্যান্ডব্যাগটা খুলে একটা মাজার পিস্তল বিনতা কিরিটির দিকে এগিয়ে দিল। কিরিটি পিস্তলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ম্যাগাজিনটা খুলল। তারপর বিনতার দিকে তাকিয়ে বললে, মিসেস চৌধুরী, আপনি বলছেন এই পিস্তল থেকেই আপনি গুলি ছুঁড়েছেন সে রাত্রে আপনার স্বামীকে লক্ষ্য করে, এবং আপনার গুলিতেই তিনি মারা যান? হ্যাঁ। সে রাত্রে আপনি অত্যধিক মদ্যপান করেছিলেন। সেক্ষেত্রে আপনার হাতের এম মিস যে করেনি তাই বা কে বলতে পারে? নো, নেভার, দ্যাট কান্ট বি। আমার পিস্তলের গুলি খেয়েই সে মরে যায়, আই এম শিওর। আমার নিক্ষিপ্ত গুলিতেই তার মৃত্যু ঘটেছে। কিন্তু আমি যদি বলি মিসেস চৌধুরী, সে রাত্রে প্রচণ্ড আক্রোশের মাথায় এবং একটা এক্সাইটেড মোমেন্টে আপনি আপনার স্বামীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন ঠিকই এই পিস্তল থেকে, কিন্তু সে গুলি তাকে বিদ্ধ করেনি, যেহেতু এই পিস্তল থেকে কোনো গুলি বের হয়নি। হোয়াট ননসেন্স ইউ আর টকিং মিস্টার রায়! বিরক্তি মিশ্রিত কণ্ঠে প্রতিবাদ জানালো মিনতা। কিরিটি একটু হাসলো, তারপর শান্ত গলায় বললে, আপনার কথা সত্যাসত্য নির্ভর করছে ব্যালিস্টিক পরীক্ষার উপর, এবং প্রমাণ হলে তার দ্বারাই প্রমাণিত হবে। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেবেন কি? কি প্রশ্ন? নিশ্চয়ই আপনি ভুলে যাননি সেদিন আপনি আমাকে আপনার স্বামী রথিন চৌধুরী সম্পর্কে বলতে গিয়ে ভিতরে ভিতরে অত্যন্ত উত্তেজিত হয়ে বলেছিলেন, একটা পশু, একটা জন্তুর সঙ্গে কেউ ঘর করতে পারে না, এবং যে জন্য আপনাকে এক প্রকার বাধ্য হয়েই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল্লি থেকে এখানে চলে আসতে হয়েছিল। মনে থাকবে না কেন? মনে আছে, বলেছিলাম আমি। শুধু তাই নয়, আরও বলেছিলেন আপনার স্বামী রথিন চৌধুরী মদ্যপান করবার পর একটা জন্তুতে পরিণত হতেন, এবং সে সময় তার মতের বিরুদ্ধে গেলে কোনো কোনো সময় আপনাকে হুইপ পর্যন্ত করেছেন। হ্যাঁ, করেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রু। দেখবেন দেখবেন, হোয়াট বিস্ট হি ওয়াজ। বলতে বলতে গভীর উত্তেজনায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বিনতা। তার সারাটা দেহ তখন কাঁপছে। কাঁপতে কাঁপতে সে তার পরিধেয় ব্লাউজটার পিছন দিককার জিপ ফাস্টনারটা হাত দিয়ে টেনে খুলে ফেলল। তারপর তার পিঠে চাবুকের দাগ দেখিয়ে বলল, কিছুদিন আগে শেষবার যখন সে কলকাতায় এসেছিল, দুপুরে ডাইনিং টেবিলে তার সঙ্গে ঝগড়া হবার পর আমি ডাইনিং টেবিল ছেড়ে আমার ঘরে চলে এলে সে আমার ঘরে এসে চাবুক দিয়ে ক্ষতবিক্ষত করেছিল আমায়। সে দাগ হয়তো এখনো মেলায়নি। সত্যি কিরিটি ও সকলে দেখল বিনত চৌধুরীর ফর্সা টকটকে রঙের উপরে সাদা পিঠ জুড়ে লম্বা লম্বা কালশিটার দাগ, যেমনি ভয়াবহ তেমনি নৃশংস। সকলেই বিস্ময়ে বিমূঢ়, কারোর মুখে কথা নেই আর। হাঁপাতে হাঁপাতে উত্তেজনায় বলছে তখনও বিনত চৌধুরী, এরপর বলবেন মিস্টার রায়, মানুষটা জন্তু ছিল না, একটা একটা পশু ছিল না। বিনত চৌধুরীর দু চোখের কোল ঝাপসা হয়ে আসে। আপনি শান্ত হন, স্থির হয়ে বসুন মিসেস চৌধুরী, কিরিটি বললে। হাঁপাতে হাঁপাতে বসে পড়ে বিনতা পুনরায় সোফাটার উপরে। গায়ের জামা ঠিক করে শাড়ির আঁচলটা টেনে দেয়। বিনত চৌধুরী যেন নিজেকে অতঃপর একটু সামলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মিস্টার রায়, সেদিন সব সত্যি কথা আপনাকে বলিনি, তাই বিশেষ করে এসেছিলাম আজ থানায় যাবার আগে সব সত্য কথা আপনাকে বলে যেতে। জানেন, কৃষ্ণকে আমি বলেছিলাম, সব কথাই বলেছিলাম।
বলেছিলাম, হাউ দ্যাট সন অফ এ বিচ, দ্যাট স্কাউন্ড্রেল রথিন চৌধুরী কেমন করে রাতের পর রাত আমাকে আকণ্ঠ মদ্যপান করিয়ে তার পদোন্নতির জন্য অন্য পুরুষকে আমার শয়নঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিত। ঘরের দরজা আর অসহায় আমাকে সেই জন্তুগুলোর কামার্ত আলিঙ্গনের মধ্যে ধরা দিতে হতো। দু চোখের তারা থেকে যেন অজস্র ঘৃণা আর আক্রোশ ঝরে পড়তে থাকে বিনতার। সে বলতে থাকে, আজও ভেবে অবাক হই মিস্টার রায়, কি করে ওই স্যাডিস্টিক মেন্টালিটির মানুষটার মোহে আমি পড়েছিলাম। বোধ হয় ওর বাইরের উগ্র ভীষণ রূপটাই আমাকে মহাচ্ছন্ন করে ফেলেছিল। আমি কৃষ্ণর কথা ভুলে গেলাম, ওকে এক কথায় বিয়ে করে বসলাম। তারপর দিল্লিতে যাবার পর কয়েকদিনের মধ্যেই ওর ভিতরকার আসল চেহারাটা যখন আমার কাছে ধরা পড়ল, সে থেকেই আমি ছটফট করছি কেমন করে ওর ক্লাস থেকে বের হয়ে আসবো, কিন্তু পারিনি। সর্বক্ষণ ওই শয়তানটা আমাকে নজরবন্দি করে রাখত। অবশেষে কয়েকদিনের জন্য চণ্ডীগড় যাওয়ায় কোনো মতে জানকীকে নিয়ে 1.5 বছর ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করবার পর কলকাতায় পালিয়ে আসি, কিন্তু তাতে করেও নিষ্কৃতি পেলাম না। ও মধ্যে মধ্যে কলকাতায় এসে হানা দিতে লাগলো। অবশ্যই একটা ভুল আমি করেছিলাম, যদি ওর কলকাতার বাড়িতে এসে না উঠতাম তবে হয়তো শেষের ওই ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন আমাকে হতে হতো না। সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। বিনাতা চৌধুরী বলতে লাগলো, ভেবেছিলাম কৃষ্ণ হয়তো আমাকে আশ্রয় দেবে, তাকে নিয়ে নতুন করে হয়তো আবার জীবন শুরু করতে পারবো, কিন্তু হি ইজ আ কাওয়ার্ড, একটা মেরুদণ্ডহীন পুরুষ। হি ডিসঅ্যাপয়েন্টেড মি, সো আই হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট টু ডিভোর্স। জানেন মিস্টার রায়, সে রাত্রে রথিন কেন কৃষ্ণকে আমাদের বিবাহ বার্ষিকীর কথা বলে নিমন্ত্রণ করেছিল? কেন? রথিন সে রাত্রে আমাদের বিবাহ বার্ষিকীতে নিমন্ত্রণ করে বাড়িতে এনে তাকে গুলি করে হত্যা করবার পরিকল্পনা করেছিল। কি বলছেন মিসেস চৌধুরী? কিরিটি বললে, যা বলছি তার এক বর্ণ মিথ্যা নয় জানবেন মিস্টার রায়। তার মনের কথাটা অনুমান করেই আমি সে রাত্রের নিমন্ত্রণটা ওই দিনই দুপুরে কৃষ্ণকে ফোন করে বাতিল করে দিই। পিস্তলে গুলি ভরে সে প্রস্তুত হয়েই ছিল সে রাত্রে, কারণ ওই দিনই রথিনকে আমি জানিয়ে দিয়েছিলাম। কি কি জানিয়ে দিয়েছিলেন আপনার স্বামীকে? কিরিটি শুধায়, আমি ডিভোর্সের জন্য স্যুট ফাইল করব। তাতে সে খেপে গিয়ে বললে, কেন, কৃষ্ণকে বিয়ে করতে চাস? আমি বলেছিলাম, হ্যাঁ, কারণ কৃষ্ণকে আজও আমি ভালোবাসি আর জানি সেও আমাকে ভালোবাসে। হি বিকেম ফিউরিয়াস মিস্টার রায়। আজ দুপুরে আমি থানায় ফোন করে জানিয়েছি থানায় আমি যাচ্ছি। লেট দিস চ্যাপ্টার এন্ড। এই একটা মাস ধরে নিজের সঙ্গে আমি অনেক যুদ্ধ করেছি, কিন্তু আর পারছি না, পারছি না। বিনতা ঝড়ের মতোই যেন কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল। কৃষ্ণ নিরাপরাধ, সম্পূর্ণ নিরাপরাধ। রথিনকে আমিই হত্যা করেছি, আমি আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়। ঘরের মধ্যে একটা অখণ্ড স্তব্ধতা। কেবল তার মধ্যে বিনতার দুর্দমনীয় কান্নার বেগটা রোধ করবার জন্য একটা চাপা ফোপানি শব্দ থেকে থেকে শোনা যায়। কারো মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ পরে আপনা থেকেই বিনতা কিছুটা শান্ত হলে কিরিটি বললে, বিনতা দেবী, ঘটনার সমস্ত সত্যটুকু না জানতে পারলেও বর্তমান হত্যা মামলার সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করে ও সেদিন আপনার সঙ্গে কথাবার্তা বলে বুঝেছিলাম সেরাত্রে ওই রকমই একটা কিছু ঘটেছিল, যাতে করে আপনার ধারণা হয়েছিল ইট ওয়াজ ইউ হু কিল্ড রথিন চৌধুরী। বিনাতা জলে ভেজা চোখ নিয়ে কিরিটির দিকে মুখ তুলে তাকালো। কিরিটি শান্ত গলায় বললে, অত্যন্ত উত্তেজিত অবস্থায় প্রথমত আপনি আপনার স্বামীর পিস্তলটা সহসা তুলে নিয়ে তাকে আপনি গুলি করেছিলেন, আর এও ঠিক
যে মুহূর্তে আপনি তাকে গুলি করেন ঠিক সেই মুহূর্তে অন্য একটা পিস্তল থেকে একটা গুলি ছুটে আসে, আর তার ফায়ারিং এর শব্দটাই আপনি মনে করেছেন আপনার পিস্তলের ফায়ারিং এর শব্দ। কি বলছেন আপনি? ঠিকই বলছি মিসেস চৌধুরী, আপনার পিস্তলের গুলিতে রথিন চৌধুরী সে রাত্রে নিহত হননি, হতে পারেন না। আর সেটাই যে সত্য, সাক্ষ্য দেবে আপনার পিস্তলটাই। কিন্তু আমি নিজে ওই পিস্তল। মিনতা বলতে বলতে যেন কেমন বিমূঢ়ের মতোই অর্ধপথে থেমে গেল। ট্রিগার টিপেছিলেন ঠিকই, কিন্তু কোনো গুলি পিস্তল থেকে বের হয়নি, বের হওয়াও সম্ভব ছিল না। সম্ভব ছিল না? ট্রিগার টানা সত্ত্বেও পিস্তলের গুলি বের হয়নি? না, কারণ এর সেফটি ক্যাচটা নামানো ছিল, যে ক্ষেত্রে ট্রিগার টিপলেও গুলি বের হতে পারে না। তাছাড়া এর ম্যাগাজিনে এখনো 6টা গুলি রয়েছে। তারপর ব্যালিস্টিক পরীক্ষার দ্বারাও প্রমাণিত হবে আদৌ এই পিস্তল থেকে কোনো গুলি ছোড়া হয়েছিল কিনা, এবং কিছুদিন আগে যে গুলিটা ময়নাতদন্তের সময় রথিন চৌধুরীর দেহ থেকে পাওয়া গিয়েছে সেটা এই পিস্তলেরই গুলি কিনা। তবে তবে রথিন গুলিবিদ্ধ হলো কি করে? গুলি ছোড়ার আওয়াজই বা কোথা থেকে এলো? কে তবে তাকে গুলি করেছিল? বলতে পারেন সবটাই ঘটনার আকস্মিক একটা যোগাযোগ। যোগাযোগ? হ্যাঁ, আপনি যখন ফায়ার করেন ঠিক তার আগের বা পরের মুহূর্তে অন্য একটি পিস্তল গর্জে উঠেছিল, যার গুলিতেই রথিন চৌধুরীর মৃত্যু হয়, এবং দুবারই ফায়ার হয়েছিল। প্রথমটা মিস করে, দ্বিতীয়টা লক্ষ্যভেদ করে। আর আমার অনুমান যদি মিথ্যা না হয় তো সেক্ষেত্রে আততায়ীকে আপনি দেখেছিলেন, আর খুব সম্ভবত চিনতেও তাকে পেরেছিলেন। বলুন বলুন মিসেস চৌধুরী, কে কে সে? কাকে আপনি সে রাত্রে ঘরে দেখেছিলেন? আমি জানি না, জানি না, জানি না। আর্ত গলায় যেন চিৎকার করে ওঠে বিনতা। জানেন, আপনি জানেন, বলুন। কিরিটির গলার স্বরে যেন একটা কঠিন নিষ্ঠুর নির্দেশ ঝঙ্কৃত হয়ে ওঠে। না না না, আমি জানি না, জানি না। বলতে বলতে পুনরায় কান্নায় ভেঙে পড়ল বিনতা চৌধুরী। আমি 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 বলছি। তার মাথায় একটা ফেল্ট ক্যাপ ছিল, যেটা তার মুখের ওপরে কিছুটা নামানো ছিল, আর গায়ে ছিল কালো রঙের একটা ওভারকোট। ও তার পায়ে ছিল কেটস জুতো। তাই আপনি জানতে পারেননি কখন সে আপনার পিছনে এসে দাঁড়িয়েছে, তাই নাকি? বলুন, চুপ করে থাকবেন না। বলুন বলুন মিসেস চৌধুরী, স্পিক আউট। কে সে? কাকে দেখেছিলেন ঘর থেকে বের হয়ে যেতে? হঠাৎই যেন পাগলের মতোই বিনতা চেঁচিয়ে উঠল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন মিস্টার রায়, সে কৃষ্ণ নয়, সে কৃষ্ণ নয়। আমিও জানি সে ডক্টর কৃষ্ণ মৈত্র নয়। শান্ত গলায় কিরিটি ধীরে ধীরে বললে কথাটা। ওই সময় সোমনাথ ভাদুরী বলে ওঠেন, তবে কে? কে সে রায়মশাই? কে সে, তাই না? কিরিটি সোমনাথ ভাদুরীর দিকে তাকান কথাটা বলে। হ্যাঁ, কে সে? অর্থাৎ সে রাত্রে রথিন চৌধুরীর হত্যাকারী কে ছিল? সে কথা বলবার আগে হত্যার পটভূমিকাটা আপনার আরেকবার ভালো করে জানা দরকার ভাদুরী মশাই। গত 27 জানুয়ারি ঝড় জলের এক শীতের রাত্রে রথিন চৌধুরীর বালিগঞ্জ সার্কুলার রোডের 3তলার একটা ঘরে যে হত্যা সংঘটিত হয়েছিল তার পশ্চাতে একটা কার্যকারণ ছিল, যাকে বলা চলে ওই হত্যার পটভূমিকা। কিন্তু তারও আগে পুলিশ যাকে হত্যার অপরাধে কাঠগড়ায় নিয়ে গিয়ে তুলেছে, তার উপর থেকে সন্দেহটা আমার অন্যত্র কেন্দ্রীভূত হলো কেন, তাই বলবো। পুলিশ যেমন ধরে নিয়েছিল সে রাত্রে ডক্টর কৃষ্ণ মৈত্র রথিন চৌধুরীর ফ্ল্যাটে নিশ্চয়ই গিয়েছিল, মিথ্যা বলেছে সে যায়নি। অন্যান্য অনেকেরই তাই মনে হবে, আর সেটাই স্বাভাবিক, কারণ ডক্টর মৈত্র ও বিনতা দেবীর মধ্যে দীর্ঘদিনের কেবল ঘনিষ্ঠতাই নয়, গভীর ভালোবাসাও পরস্পরের প্রতি পরস্পরের ছিল। কিন্তু সেই ভালোবাসাকে উপেক্ষা করে বিনতা দেবী যখন হঠাৎ আচম্বিতে রথিন চৌধুরীকে বিয়ে করে বসলেন, তখন কৃষ্ণ মৈত্রের নিদারুণ একটা আঘাত লাগাও স্বাভাবিক, এবং সেই আঘাতে কারোর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠাও স্বাভাবিক। পুলিশও সেটাই ধরে নিয়েছে। কিন্তু বর্তমান হত্যাকাণ্ডের মূলে আসল ব্যাপারটা তা নয়। যাক,
যা বলছিলাম সেই কথাতেই আবার ফিরে আসা যাক। বিনতা দেবী একদিন ফিরে এলেন রথীন চৌধুরীর কাছ থেকে নির্মম পশুর মতো ব্যবহার পেয়ে। সাধারণভাবে বিচার করতে গেলে সেসব কথা শোনার পর কৃষ্ণ মৈত্রের শেষ পর্যন্ত রথীন চৌধুরীকে হত্যা করাটাও বিচিত্র নয়। আপনাদের সকলের মতো আমারও যে প্রথমটাই তাই মনে হয়নি সেটাও অস্বীকার করব না। কিন্তু ডক্টর কৃষ্ণ মৈত্রের চরিত্র যদি বিশ্লেষণ করা যায় তাহলেই মনের মধ্যে কিন্তু এসে একটা দেখা দেবে। তার মতো একজন রুচিসম্পন্ন কৃষ্টিভাবাপন্ন উচ্চ শিক্ষিত ভদ্রলোকের পক্ষে অতটা নিচে নামা সম্ভব কিনা। তারপর তার বিরুদ্ধে ও সপক্ষে যুক্তিগুলো তো আছেই, কিন্তু তাকে খণ্ডন করতে হলে প্রথমেই যে চিন্তাটা আসে মনের মধ্যে সেটা হচ্ছে আদৌ সে রাত্রে ডক্টর মৈত্র রথিনের ফ্ল্যাটে গিয়েছিলেন কিনা। প্রথমেই যদি ধরে নেওয়া যায় যে সে রাত্রে সত্যিই তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনিই যদি হত্যা করে থাকেন সে রাত্রে রথীন চৌধুরীকে, তাহলে তিনি রথীন চৌধুরীর তেতলার ঘরে নিশ্চয়ই গিয়েছিলেন। যদি গিয়েই থাকেন তো কোন পথে গেলেন? জানকী তার জবানবন্দিতে বলেছে সে রাত্রে 10টা থেকে 10:15টার মধ্যে কৃষ্ণ মৈত্রকে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিল। তার অর্থ কথাটা সত্য বলে মেনে নিলে তিনি ওই বাড়ির কমন সিঁড়ি দিয়েই 3তলায় উঠেছিলেন। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, দোতলায় প্রবেশ করে 2তলা ও 3তলার মধ্যবর্তী সিঁড়ি না ব্যবহার করে যা তিনি সর্বদাই করতেন, কমন সিঁড়ি ব্যবহার করতে গেলেন কেন? যদি তা করেই থাকেন সে রাত্রে, সিঁড়ির মুখে 3তলায় প্রবেশের দরজাটা কে তাকে খুলে দিয়েছিল? জানকী নিশ্চয়ই নয়, কারণ সে সময় দোতলার ল্যান্ডিংয়ে ছিল। একমাত্র খুলে দেওয়া সম্ভব ছিল যার পক্ষে তিনি হচ্ছেন মিসেস চৌধুরী। কিন্তু আমরা জানি ঠিক ওই সময়টা মিসেস চৌধুরী তার স্বামীর ঘরে ছিলেন, তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তাছাড়া নিজেই যখন তিনি লাঞ্চের আগে ফোন করে ডক্টর মৈত্রকে আসতে নিষেধ করে দিয়েছিলেন, সেক্ষেত্রে ওই প্রশ্নটা মানে তার দরজাটা খুলে দেওয়ার কথাই ওঠে না। ভাদুরী বললেন ওই সময় বাধা দিয়ে, তবে কি রায়মশাই সবটাই জানকীর বানানো? কাউকে সে রাত্রে সে আদৌ সিঁড়ি দিয়ে উঠতে দেখেনি? কিরিটি বললে, দেখেছে একজনকে আবছা আলোতে সে সিঁড়িতে ঠিকই, এবং পিছন থেকে লোকটিকে দেখেছে, গায়ে কালো ওভারকোট ও মাথায় টুপি। তাতেই সে স্বতঃসিদ্ধভাবে ধরে নিয়েছিল সে কৃষ্ণ মৈত্র ছাড়া আর কেউ নয়। কৃষ্ণ মৈত্র গোপনে তার মেম সাহেবের সঙ্গে দেখা করতে সে রাত্রে যাচ্ছে বলে সাধারণত যে পথে সে যাতায়াত করত সে পথে না গিয়ে ওই সিঁড়ি বেয়ে যাচ্ছিল বলে হয়তো তার মনে হয়েছিল। এখন কথা হচ্ছে সে রাত্রে জানকী যাকে দেখেছিল সে ডক্টর কৃষ্ণ মৈত্র কিনা। আমরা জানতে পেরেছি সে রাত্রে ডক্টর মৈত্র যখন বাড়ি থেকে বের হয়ে আসেন তার গায়ে ওভারকোট বা মাথায় টুপি ছিল না, এবং সেটা আমরা সাধুচরণের এভিডেন্স থেকেই জানতে পেরেছি। কাজে সেই কালো ওভারকোট গায়ে ব্যক্তিটি যদি ডক্টর মৈত্র না হয় তো কে? আর কে হতে পারে? ওই সময় সুব্রত বললে, তবে তার পিস্তলটা ও মোজাটা রতীন চৌধুরীর বাড়ির পোর্টিকোর মধ্যে মাধবীলতার ছাড়ের কাছে পাওয়া গেল কেন? এবং কাদামাখা জুতো জোড়া যা তার বাড়িতে পরে পাওয়া গিয়েছিল, এবং যার কাদামাখা ছাপ রতীন চৌধুরীর বাড়ির কমন সিঁড়িতেই বা পাওয়া গেল কি করে? সেটাও কিরটি শান্ত গলায় বললে কোনো তৃতীয় ব্যক্তির কাজ, যে ওই কালে ওভারকোট ও মাথায় টুপি ব্যবহার করেছিল। মানে? ভাদুরী তাকালেন কিরিটির মুখের দিকে। মানে? কিরিটি বললে, যে তৃতীয় ব্যক্তি কৃষ্ণ মৈত্রের ওভারকোট ও টুপিটা ব্যবহার করেছিল ও যে তার পিস্তলটা ডক্টর মৈত্রের অজ্ঞাতে করায়ত্ত করেছিল তারই কাজ। তবে কি রায়মশাই? ভাদুরীকে বাধা দিয়ে কিরিটি বললে, হ্যাঁ ভাদুরী মশাই, জানি না ইন্টেনশনালি কিনা, তবে হত্যাকারী কৃষ্ণ মৈত্রের কোট টুপি ব্যবহার করেছিল ও কৃষ্ণ মৈত্রের পিস্তল দিয়েই রতীন চৌধুরীকে সে রাত্রে হত্যা করে, এবং সে জানে না যে ওই 3টি মারাত্মক বস্তু ওভারকোট টুপি পিস্তল এবং সর্বাপেক্ষা মারাত্মক ওই কেটস জুতো জোড়াই তাকে আমার চোখের সামনে দিনের আলোর মতোই স্পষ্ট করে তুলেছে। হত্যাকারী আমার চোখের সামনে পুরোপুরি শেপ নিয়েছে, এবং শুধু তাই নয়, রাত্রে তার হত্যাকাণ্ডের ওই 4টি বস্তুই, এবং বিশেষ করে ওই শেষেরটি অর্থাৎ ওই জুতো জোড়াই মারাত্মক প্রমাণ। সকলের মনের মধ্যেই তখন একটি প্রশ্নই আবর্তিত হতে থাকে, কে কে সে? কিরিটি বলতে থাকে, এবারে ওই প্রমাণগুলো সম্পর্কে একে একে ডিটেলসে আসা যাক।
প্রথম প্রমাণ যা আদালতে বর্তমান হত্যা মামলার নো ওয়ান এক্সিবিট হিসেবে পেশ করা হয়েছে ডক্টর মৈত্রের মাজার পিস্তলটি। সেটার লাইসেন্স রিনিউ করবার পর ল্যাবরেটরি ড্রয়ারে পড়েছিল। হত্যাকারী সেটা জানতো। সে এক সময় সেটা হাতায় ডক্টর মৈত্রের অজ্ঞাতে, এবং হত্যার পর সেটা সে নিজের কাছে রাখতে সাহস পায়নি বলেই শুধু নয়, তার মনের ভারসাম্য হয়তো তখন ছিল না, তাই সেটা ছুঁড়ে অকুস্থানের আশেপাশেই ফেলে দিয়ে চলে আসে। পরে সেটা পুলিশ খুঁজে পায় এবং ব্যালিস্টিক পরীক্ষাতে প্রমাণিত হয় ওই পিস্তলের গুলিতেই রতিন চৌধুরী নিহত হয়েছিল। ডক্টর মৈত্রই যদি হত্যা করে থাকতেন তো সেটা এভাবে এখানে তিনি নিশ্চয়ই ফেলে আসতেন না, নিজের হাতে ফাঁসির দড়িটা গলায় পড়বার জন্য, এবং পিস্তলটা এমন কোথাও হয়তো সরিয়ে ফেলতেন যেখান থেকে সেটা আর খুঁজেই পাওয়া যেত না। তারপর দ্বিতীয় ও তৃতীয় প্রমাণ, কালো রঙের ওভারকোট ও টুপি। যদি এমনও হয়ে থাকে ক্লাব থেকে সে রাত্রে কোনো এক সময় গৃহে ফিরে ওই কোট গায়ে ও টুপি মাথায় দিয়ে কৃষ্ণমৈত্র পিস্তলটা নিয়ে রথিনকে আক্রোশের বসে, প্রতিহিংসার বসে হত্যা করতে গিয়ে থাকেন, সেক্ষেত্রেও ওই দুটো বস্তুই স্বাভাবিকভাবে তার গৃহেই পাওয়া যেত। পাওয়া যায়নি, তার কারণ হত্যাকারী পরে হয়তো সে দুটো যথাস্থানে রেখে যেতে সেই সুযোগ পায়নি। কেবল জুতো জোড়াই সেখানে ফেলে রেখে চলে এসেছে, এবং সেটা শুধু মারাত্মকই নয়, ব্যস্ততায় বা মনের ভুলে হয়তো জুতো জোড়া সেখানে সে ফেলে এসেছিল, এবং ওই জুতো জোড়া যদি না পাওয়া যেত ডক্টর মৈত্রের নির্দোষিতাও নির্ভুলভাবে প্রমাণিত হতো না। ভাদুরী মশাই প্রশ্ন করলেন, এই কথা বলছেন কেন রায়মশাই? কিরিটি বললে, বলছি এই কারণে যে ডক্টর মৈত্রের অন্য জুতোর সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, ওই সাইজের কেটস তার পায়ে ছোট হবে, পায়ে ঠিক ঢুকবে না। তবে? ভাদুরী বললেন। মৃদু হেসে কিরিটি বলে, হত্যাকারী বুঝতে পারেনি যে ওই তিনটি প্রথমোক্ত বস্তুই হত্যার সুকঠিন প্রমাণ হিসেবে তার গলায় ফাঁসির মতো এঁটে বসতে পারে, এবং ওই তিনটি বস্তুর দ্বারাই আদালত আঙুল তুলে তাকে দেখিয়ে বলবে, ইট ওয়াজ ইউ। হ্যাঁ, তুমিই সে রাত্রে রথিন চৌধুরীকে হত্যা করেছিলে, তুমিই খুনি। ঘরের মধ্যে উপস্থিত সকলের কণ্ঠ হতেই ওই সময় যেন একসঙ্গে প্রশ্নটি উচ্চারিত হলো, কে 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 সে কে সে? কেটি অকস্মাৎ ওই সময় ফিরে তাকালো সুনন্দা বিশ্বাসের দিকে। প্রাণহীন প্রস্তর মূর্তির মতো সামনাসামনি বসেছিল সোফাটার উপরে সুনন্দা বিশ্বাস। তখন তার দিকে তাকিয়ে বললে কিরিটি, মিস বিশ্বাস, আপনি আপনি অনুমান করতে পারেন কি? কেমন যেন বোবা দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সুনন্দা বিশ্বাস কিরিটির মুখের দিকে। মিস বিশ্বাস, আপনার ও ডক্টর মৈত্রের মধ্যে যে কথাবার্তা হয়েছিল, যার টেপটা আমার কাছেই আছে, সেটা আমি শুনেছি। চেয়ে আছে সুনন্দা কিরিটির মুখের দিকে। কিরিটি উঠে দাঁড়ালো, ঘরের কোণে রক্ষিত টেপ রেকর্ডারটা সুইচ টিপে চালিয়ে দিল। কেন তুমি এখানে এলে সুনন্দা? কৃষ্ণমৈত্রের গলা ভেসে এলো মাইকে। অন্যায় করেছ, খুব অন্যায় করেছ নন্দা, তুমি এখানে আসা তোমার উচিত হয়নি। শোনা গেল জবাবে সুনন্দার গলা। ভয় নেই তোমার, আমি জানি রথিনবাবুর হত্যাকারী কে। নন্দা! একটা আত্মচিৎকার শোনা গেল কৃষ্ণ মৈত্রের কণ্ঠ থেকে। আদালতকে আমি সব বলবো। না 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 নন্দা, না, আমি চাই না, চাই না তুমি বলো। কিন্তু না বললে যে আমার নিষ্কৃতি নেই, বলতে যে আমাকে হবেই। কথা দাও, কথা দাও আমায়, তুমি বলবে না? না বললে আমার পাপের ও বোকামের প্রায়শ্চিত্ত হবে কি করে? তারপরেই একটা চাপা কান্নার শব্দ। কিরিটি খুট করে সুইচ টিপে দিল, মেশিন বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে তখনও একটা স্তব্ধতা। সুনন্দা পাথরের মতোই যেন তখনও বসে আছে। কিরিটি ডাকল, সুনন্দা দেবী। সুনন্দা মুখ তুলে তাকালো কিরিটির দিকে। চলুন পাশের ঘরে, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে, আসুন উঠুন। কিরিটি সুনন্দাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি ফিরে এলো প্রায় মিনিট 15 বাদে, একা। সবাই তখনও ঘরের মধ্যে যে যেমন বসেছিল তেমনি বসে আছে। কিরিটি নিজের জায়গায় বসে পাইপে অগ্নিসংযোগ করতে করতে ঘরের পাষাণ স্তব্ধতা ভঙ্গ করে বললে,
ভাদুরী মশাই, আমার যা বলবার ছিল শেষ করেছি। আর ওইটুকু শোনবার জন্যই আপনাকে ও বিনতা দেবীকে আমি ডেকে পাঠিয়েছিলাম, এবং সুনন্দা দেবীকে। সোমনাথ ভাদুরী বললেন, সুনন্দা দেবী কোথায়? আমার গাড়িতে করে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে এলাম। বাড়ি পাঠিয়ে দিলেন? হ্যাঁ, আপনাদের আইন কি বলবে জানি না, কিন্তু বইপত্রের লিখিত আইনের বাইরেও অলিখিত একটা আইন যে আছে, নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। সেই আইনেই ওকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারলাম না। বিশেষ করে আমি জানি যখন ব্যাপারটার মধ্যে সত্যিই তার হাত ছিল না। ভাদুরী মশাই, এত বড় ট্র্যাজেডি বোধহয় জীবনে আমি খুব কমই দেখেছি। সুনন্দা বিশ্বাস সত্যিই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিল ডক্টর মৈত্রকে, এবং যে ভালোবাসা নিভৃতে ঝিনুকের বুকে টলটলে একটি শ্বেত শুভ্র মুক্তার মতো তিল তিল করে বেচারির নিভৃত বক্ষে গড়ে উঠেছিল। অথচ সে জানতেও পারেনি বিনতা দেবীর কাছ থেকে নিষ্ঠুরতম আঘাত পেয়েও ডক্টর মৈত্র কোনোদিন ভুলতে পারেননি বিনতা দেবীকে। তার প্রেম অক্ষয় হয়েছিল। শুধু সুনন্দা দেবীর কথাই বা কেন বলি, ডক্টর মৈত্র নিজেও বুঝতে পারেননি কোনোদিন বিনতা দেবীর প্রতি তার ভালোবাসা তার বুকের মধ্যে তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে রেখেছিল, যার ফলে এত বড় ট্র্যাজেডির সূত্রপাত। কিন্তু রায়মশাই, আইনের কারবারি আমি। তাছাড়া যার মামলা আমি হাতে নিয়েছি তাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানো আমার কর্তব্য। সুনন্দা দেবীকে ছেড়ে সেটা কেমন করে সম্ভব হবে সেটাই বুঝতে পারছি না। আপনার কোন আইনের আশ্রয় নিয়ে আপনি কি করবেন আমি জানি না ভাদুরী মশাই, তবে এটাও ঠিক, সুনন্দা দেবী নিজ মুখে স্বীকার না করলে কোনো যুক্তির সাহায্যেই বোধহয় তাকে আপনি আসামির কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে পারবেন না, এমনকি ওই টেপের সাহায্যেও নয়। কিন্তু ডক্টর মৈত্র যে নির্দোষ জানি, আর আমার চাইতে সেটা বেশি কেউ জানে না ভাদুরী মশাই। কিন্তু আজকে যেসব আলোচনা হয়েছে আমাদের মধ্যে, তা থেকেও কি প্রমাণ করতে পারবেন না সুনন্দাকে বাদ দিয়েও যে ডক্টর মৈত্র নির্দোষ? সোমনাথ ভাদুরী কোনো জবাব দিলেন না। কিরিটি বললে, সত্য বড় নির্মম, বড় নিষ্ঠুর ভাদুরী মশাই। সত্যানুসন্ধানের কারবার করতে গিয়ে জীবনে কতবার যে তা উপলব্ধি করেছি তা আমিই জানি, এবং অনেকের ধারণা যারা আমাকে চেনেও জানে। সত্যকে উদ্ঘাটন করতে কখনো আমি বড় একটা পেছপা হই না, কিন্তু এবারে কিরিটিটাকে ক্ষমা করতে হবে আপনাকে। ওই টেপটা, ওকে আমি মিথ্যা বলেছি ভাদুরী মশাই। ডিসিডিডি সাহায্যেই নন্দার ভিজিটার্স রুমে মাইক বসিয়ে রেখেছিলাম, এবং পরে টেপটা তার কাছ থেকে চেয়ে এনেছি। তিনি এর তাৎপর্য ঠিক ধরতে পারবেন বলে এখন আমার মনে হয় না। অতঃপর সোমনাথ ভাদুরী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, চলি রায়মশাই। আরো আধ ঘন্টা পরে ওই ঘরেই বিনতা চৌধুরী কাঁদছিল। তার গণ্ড ও চিবুক অশ্রুতে যেন প্লাবিত হয়ে যাচ্ছিল। আরো কিছুক্ষণ পরে কিরিটি মৃদু কণ্ঠে ডাকল, মিসেস চৌধুরী, বলেন তো সুব্রত তার গাড়িতে আপনাকে পৌঁছে দিতে পারে? না না, তার কোনো প্রয়োজন নেই, রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেবক্ষণ। বলতে বলতে বিনতা উঠে দাঁড়ালো এবং একটি কথাও আর না বলে কারো দিকে না তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। কৃষ্ণা বললে, তুমি অনেক আগেই বুঝতে পেরেছিলে না ওই সুনন্দাই যে? অনেক আগেই সন্দেহ হয়েছিল কৃষ্ণা, এই কেটস জুতোটা দেখেই। মানে মন বলছিল আমার সবকিছু ভেবে যে সে রাত্রের ঘটনার সঙ্গে সুনন্দা বিশেষভাবে জড়িত, অথচ সে পুলিশের দৃষ্টির মধ্যেই আসেনি। কিন্তু কেন কেন তোমার সন্দেহ হয়েছিল সুনন্দাকে? প্রথম আমি বুঝেছিলাম সবকিছু শুনে যে ওই হত্যার পিছনে দুটি কার্যকারণ থাকতে পারে। একটা দুর্নিবার আক্রোশ, এবং যে আক্রোশের মূলে রয়েছে একজনকে ঘিরে অন্যের ভালোবাসা, ও যে ভালোবাসা হারাবার একটা আশঙ্কা। অথবা দ্বিতীয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত আক্রোশ, যার মূলে বঞ্চনা। স্বভাবতই কৃষ্ণ মৈত্রের কথাই প্রথমে মনে হয়েছিল। বিনতাকে হারাবার জন্য যে আক্রোশ একটু একটু করে তার মনে সঞ্চিত হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেটাই পর্যবসিত হলো হত্যায়। রথিনের দিক থেকে প্রভোকেশন পেয়ে, অথবা বলতে পারো রথিনী কৃষ্ণের আক্রোশের সলিতায়
আগুন ধরিয়ে দিয়েছিল বিনতার প্রতি তার নির্মম ব্যবহারের দ্বারা। কিন্তু যখন সবকিছু শুনে এবং সহজ বিচার বুদ্ধি ও যুক্তি দিয়ে বুঝতে পারলাম কৃষ্ণমৈত্র নয়, আদৌ যায়নি কৃষ্ণমৈত্র সে রাত্রে বালিগঞ্জ সার্কুলার রোডের রথিনীর বাড়িতে, তখনই দ্বিতীয় কার্যকারণের সম্ভাবনাটা মনের মধ্যে আমার উঁকি দিতে শুরু করে। আমার মনের চিন্তা স্রোত ওই দিকেই বইতে শুরু করে। বিনতাকে আমি বাদ দিয়েছিলাম প্রথম থেকেই দুটো কারণে। প্রথমত, যে 1.5 বছর ধরে তার স্বামীর অকথ্য অত্যাচার সহ্য করেও কোনো চরম কিছু ঘটায়নি, তার নার্ভ এত স্ট্রং হবে না ওইভাবে শেষ পর্যন্ত রথিনকে হত্যা করবার মতো। তাছাড়া বিনতা সম্পর্কে আরও একটা কথা ছিল, বিনতা যাই বলুক না কেন, শেষ পর্যন্ত যতই সলিসিটারের কাছে পরামর্শ নিতে যাক না ডিভোর্সের ফাইল শুট করবার জন্য, ডিভোর্স সে নিত না। কৃষ্ণা ওই সময় বললে, নিত না তুমি বলছো? হ্যাঁ কৃষ্ণা, নিত না। বিনতা একসময় কৃষ্ণকে ভালোবেসেছিল সত্যি, কিন্তু বিয়ের পর কয়েক মাস রথিন চৌধুরীর সংসর্গে তার মন ও চরিত্র দুটোই বদলে গিয়েছিল। কিংবা বলতে পারো, প্রথম দিকে অ্যাডাপ্টেশনের ভিতর দিয়ে ধীরে ধীরে তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনের রংটা গাঢ় হয়ে ওঠে রথিনের অত্যাচারের মধ্যে দিয়ে। মদ্যপান, সিগারেট, চারিত্রিক উচ্ছৃঙ্খলতা সবকিছু তাকে যে অন্য এক বিনতায় পরিণত করেছিল তা সে জানতো না নিজেও বোধ হয়। আর সেই কারণেই রথিনের সঙ্গে সবকিছু তার ছেড়ে আসার মতো মনোবলও ছিল না। আর সেই কারণেই সে দিল্লি থেকে চলে এসেও রথিনের গৃহেই ছিল। আর সবচাইতে মজার ব্যাপার কি জানো, রথিন সেটা ভালো করেই জানতো। সি কুড নট লিভ হিম, উড নেভার লিভ হিম। এবং সেটাই ছিল রথিনের হাতে অন্যতম তুরুপের তাস। বিনতা বলেছিল তার স্বামী স্যাডিস্টিক মেন্টালিটিতে ভুগছে। সে নিজেও ওই স্যাডিস্টিক মেন্টালিটিরই ভিকটিম হয়ে গিয়েছিল একজন, সেটা সে জানতো না। ওই চামড়ার চাবুকের আঘাতেই ছিল তার চরম তৃপ্তি। তবে কে আর কে হতে পারে? কে আর বাকি থাকে সন্দেহের তালিকায়? বাকি থাকে একমাত্র ওই সুনন্দা বিশ্বাস। ওই সুনন্দা বিশ্বাস যে রথিন আর বিনতার জীবনের সঙ্গে পরবর্তীকালে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েছিল কৃষ্ণ মৈত্রকে ভালোবেসে। অতএব তখন ওই সুনন্দাকে কেন্দ্র করেই আমার সন্দেহটা ধোঁয়াটে লাগলো এবং ক্রমশ দানা বেঁধে উঠতে লাগলো। কৃষ্ণা আবার বললে, কিন্তু আমি বুঝতে পারছি না এখনো, তোমার কথাই যদি ঠিক হয় তবে সুনন্দা রথিনকে হত্যা করতে যাবে কেন? কিরিটি শান্ত গলায় বললে, সেটাই তো ওই নাটকের ট্র্যাজেডি। ট্র্যাজেডি? তাই। এবং সুনন্দার হাতে রথিন চৌধুরীর মৃত্যুটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আর তাই তো একটু আগে সোমনাথ ভাদুরীকে বলেছিলাম, সুনন্দার হাতে রথিন চৌধুরী নিহত হলেও সে ব্যাপারে সুনন্দার কোনো হাত ছিল না। কিন্তু ভাদুরী মশাই ব্যাপারটা তলিয়ে চিন্তা করলেন না। তার মন জুড়ে তখনও কেবল ঘটনার স্থূল দিকটাই রয়েছে, তার অপরাধটুকুই রয়েছে। তাই তুমি অ্যাক্সিডেন্ট বলছো কেন? কৃষ্ণা শুধায়। এই জন্য বলছি অ্যাক্সিডেন্ট যে সে রাত্রে কৃষ্ণর পিস্তলটা চুরি করে তার ওভারকোট ও টুপি মাথায় দিয়ে নিজের কেটস জুতো পায়ে দিয়ে সুনন্দা ওই ঝড় জল বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রথিনের বালিগঞ্জ সার্কুলার রোডে বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়েছিল, কারণ সে 2 তলা ও 3 তলার সংযোগ সিঁড়িটার কথা জানতো না। রথিনকে নয়, ওই বিনতাকেই হত্যা করতে। সত্যি? হ্যাঁ। তার ও কৃষ্ণের প্রেমের পথ থেকে বিনতা কাঁটাকে না সরাতে পারলে যে সে কোনোদিনই কৃষ্ণকে পাবে না সেটা সে বুঝতে পেরেছিল ভালোভাবেই। বিনতা দেবীও বোধহয় শেষটায় ব্যাপারটা আজ বুঝতে পেরেছিল, তাই সে অমন করে কাঁদছিল। নারীর কোমল মন যখন তার সত্যিকারের ভালোবাসাকে হারাবার আশঙ্কায় আতঙ্কিত হয়ে ওঠে, সে ডেসপারেট হয়ে ওঠে। সুনন্দা ক্রমশ বেরোবার কোনো পথ না পেয়ে ক্রমশ ডেসপারেট হয়ে উঠেছিল, দিনের পর দিন একটু একটু করে। অ্যান্ড প্রবাবলি দ্য লাস্ট ব্লো ওয়াজ বিনতার টেলিফোনে জানানো ওই দিন কৃষ্ণকে যে সে শীঘ্রই ডিভোর্সের স্যুট ফাইল করছে কথাটা। সম্ভবত সুনন্দা কথাটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে সে টুক হার ফাইনাল ডিসিশন, নাও অর নেভার। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে সে শেষ পর্যন্ত দরজায় গোড়া থেকে বিনতাকে মারতে গিয়ে প্রথম গুলিটা মিস করে এবং দ্বিতীয় গুলিটা গিয়ে বিদ্ধ করে রথিনকে। আর সেই মুহূর্তে বিনতা নিজেও ফায়ার করেছিল এবং তার হাতের পিস্তল থেকে গুলি বেরোলো কি বেরোলো না, না বুঝেই রথিন চিৎকার করে পড়ে যাওয়ায় সে ঘুরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সুনন্দাও ঘুরে দাঁড়ায় ও তরতর করে সিঁড়ি দিয়ে নেমে চলে আসে। সুব্রত হঠাৎ বললে,
কিন্তু তেতলার দরজাটা খুলে দিল কে সে রাত্রে সুনন্দাকে? জানো কি? হ্যাঁ, সে সুনন্দাকে চিনতে পারেনি। সে ভেবেছিল সে কৃষ্ণই, এবং বিনতা ও কৃষ্ণের সম্পর্কের কথাটা সে জানতো। তাই সে দ্রুত ওপরে গিয়ে দরজাটা খুলে দিয়ে সরে যায়। যাক, যা বলছিলাম, একে তো সুনন্দা বিনতাকে মারতে গিয়ে মেরে বসলো রথিনকে। তারপর ঘটনাচক্রে যখন হত্যাপরাধ এসে পড়ল কৃষ্ণেরই ঘাড়ে, তার দ্বৈতেরই ঘাড়ে, সে দিশেহারা হয়ে পড়ল। কৃষ্ণর অ্যারেস্টের পর এই একটা মাস সে ছটফট করেছে। অবশেষে যখন সে বুঝতে পারলো কৃষ্ণের মুক্তির কোনো আশা নেই, সে হতাশায় ভেঙে পড়ল। আমি যে মুহূর্তে বুঝতে পেরেছিলাম সুনন্দা বিশ্বাস ওই হত্যা ব্যাপারের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত, তার সামনে একটা টোপ ফেলবার মনস্থ করি, এবং সে রাত্রে বকুল বাগানের বাড়িতে গিয়ে আচমকা সুনন্দা বিশ্বাসের দেখা পেয়ে আমার সন্দেহ আরো দৃঢ়মূল হয়, এবং আমি তার সামনে টোপ ফেলি। বলি, কৃষ্ণমৈত্র নিরাপরাধ, আমি জানি। সুনন্দার চোখ মুখ দেখেই বুঝেছিলাম সে টোপ গিলেছে, এবং নিশ্চয়ই অতঃপর সে জেলে যাবে, দেখা করবার চেষ্টা করবে কৃষ্ণমৈত্রের সঙ্গে, এবং সেই মতো আমিও সব ব্যবস্থা করে রেখেছিলাম। আমি অনুমান করেছিলাম কৃষ্ণকে কিছু নিশ্চয়ই বলবে সুনন্দা, তাই জেলে দেখা করতে গিয়েছে। And she did, and my expectation was correct. তবে এটাও ঠিক, আদালতে বিশেষ করে যে 4টে প্রমাণ প্রসিকিউশন কৌশলী ডক্টর মৈত্রের বিরুদ্ধে পেশ করেছে, সেই প্রমাণগুলোরই অসামঞ্জস্য আমাকে বর্তমান রহস্যের জট খুলতে সাহায্য করেছে। নেগেটিভের গোড়া থেকেই আমি পজিটিভে পৌঁছেছি, এবং আমার বিশ্বাস ভাদুরী মশাই ওই প্রমাণগুলোকে একে একে নস্যাৎ করেই ডক্টর মৈত্রকে একদিন মুক্ত করে আনতে পারবেন সুনন্দা বিশ্বাসকে না জড়িয়েও, বিশেষ করে ওই কেটস জুতোর সাহায্য নিয়ে। সুব্রত বললে, কিন্তু সুনন্দা? আমার সত্যানুসন্ধানে আমি সফল হয়েছি। এরপর সুনন্দা কি করবে না করবে, কোন পথ সে ধরবে, সেটা সে নিজেই বেছে নেবে। জানি, আমি বিশ্বাস করি কৃষ্ণা, অপরাধীর দণ্ড পাওয়া উচিত। কিন্তু সুনন্দার কথা ভেবে দেখো, যে বিয়োগান্ত নাটকের সঙ্গে আজ দুর্ভাগ্যক্রমে সে জড়িয়ে পড়েছে, তার জন্য তাকে যদি অপরাধী বলে চিহ্নিত করতেই হয়, তার আত্মদহনের ভিতর দিয়েই যেন তার সে অপরাধের প্রায়শ্চিত্ত শুরু হয়েছে, এবং বাকি জীবনটাও ওই দহন থেকে নিষ্কৃতি দেবে না। কিরিটি থামল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।